এশার নামাজ পড়ে বাচ্চাদের নিয়ে তিনতলায় নামাজের কক্ষে বসে আছে মেহিনুর। উদ্দেশ্য এখন তাদের কোরআন মশক দেওয়া আর সবক নেওয়া। মেহিনুর বাচ্চাদের উদ্দেশ্যে বলে, কার কোন আয়াত পড়তে বা বুঝতে সমস্যা হয় আমাকে বলো। এলিজা হাত তুলে বলে, ছোট আম্মা, আমি কোরআনের সাতকার ঠিকমতো আদায় করতে পারি না, বুঝতেও পারি না। মেহিনুর হেসে বলে, ও আচ্ছা, তাহলে মন দিয়ে শোনো। মেহিনুর বুঝিয়ে বলতে শুরু করে। সাক্তা বলতে সেই ছোট্ট বিরতিকে বোঝানো হয় যেখানে কোরআন তিলাওয়াতের সময় শ্বাস না নিয়ে সামান্য থামতে হয়, কিন্তু পূর্ণ বিরতি বা ওয়াকফ হয় না। বুঝতে পারলে? বাচ্চারা একসাথে বলে, জি ছোট আম্মা। মেহিনুর এবার নিজের আঙুল দিয়ে দেখিয়ে বলে, কোরআনে মোট 4টা সাদকা রয়েছে আমাদের মাঝহাব মতে। সেগুলো হলো সূরা কাহাফের 1 নং আয়াতে, সূরা কিয়ামার 27 নং আয়াতে, সূরা ইয়াসিনের 52 নং আয়াতে এবং সূরা আল মুতাফফিনের 14 নং আয়াতে। আমি তোমাদের সূরা কাহাফের সাক্তা আদায় করা শিখাবো, যাতে বাকি 3টি আয়াতেও ঠিকভাবে করতে পারো। সূরা কাহাফের সাক্তা 2 ভাবে আদায় করা যায়, 1 তানবিন দিয়ে, 2 মদ দিয়ে। এই বলে মেহিনুর কোরআন খুলে তিলাওয়াত শুরু করে। বাচ্চারাও একসাথে পড়ে। মেহিনুর এবার উভয় নিয়মে সাক্তা আদায় করে বুঝিয়ে দেয়। একে একে বাচ্চারাও করে দেখায় এবং সবাই সঠিকভাবে শিখে নেয়। মেহিনুর বলে, হয়েছে, এবার মনে রেখো, এই সূরার সাক্তা, তানবিন ও মদ 2 ভাবেই আদায় করা যায়। আমি উভয়ভাবে মশক দিলাম, তোমরা মনোযোগ দিয়ে শিখে নাও। এরপর ইনাম বলে, ছোট আম্মা, সূরা আন-নূরের 35 নম্বর আয়াতটা একবার পড়াতেন। মেহিনুর হাসি দিয়ে বলে, আচ্ছা ধরো, আমি পড়ে যাচ্ছি। সবাই কোরআন খুলে আয়াতটা দেখে। মেহিনুর ধীরে ধীরে তিলাওয়াত করে শোনায়। পাঠ শেষে বাচ্চারা বলে, ছোট আম্মা, আপনি আমাদের একটি সুন্দর বয়ান শোনান। মাদ্রাসায় তো আপনার বয়ান আমরা শুনি, খুব বুঝি। মেহিনুর মুচকি হেসে বলে, আচ্ছা, আজ নফস নিয়ে বলি। নফস বলতে কি বুঝো? বাচ্চারা বলে, নিজের ভেতরে থাকা ভালো খারাপ আত্মাকে বুঝি। মেহিনুর বলে, একদম ঠিক। নফস হলো মানুষের আত্মা বা মন। এটা তার আকাঙ্ক্ষা, ইচ্ছা, অনুভূতি, প্রবৃত্তির সাথে জড়িত। ইসলামে নফসের 3টা স্তর বলা হয়েছে। 1 নাম্বার নফসে আম্মারা, যা প্রবৃত্তি বা কামনা করার আত্মা। এটি হলো সেই নফস যা খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, যেমন ক্ষুধা, লালসা, রাগ ইত্যাদি। 2 নাম্বার নফসে লাওয়াম বা আত্ম অভিযোগকারী আত্মা। এটি হলো সেই নফস যা ভুল বা পাপ করার পর নিজের উপর অনুশোচনা করে। 3 নম্বরে নফসে মুতমাইন্না, যার শান্ত তৃপ্ত আত্মা। এটি হলো সেই নফস যা পরিপূর্ণ শান্তি ও তৃপ্তির অনুভূতি অনুভব করায়। আল্লাহর সাথে সঠিক সম্পর্ক গঠন করলে এই স্তরে পৌঁছানো যায়। আমরা চাইলে আমাদের নফসকে নিজেদের আয়ত্তে আনতে পারি, কিন্তু আমরা অনেক সময় উল্টো নিজেরাই নফসের গোলাম হয়ে যাই। আমাদের রবকে পেতে হলে নফসের দাসত্ব ছেড়ে দিতে হবে। ইমরান তখন জিজ্ঞেস করে, কিন্তু সেটা কিভাবে ছোট আম্মা? মেহিনুর বলে, ধরো নামাজের সময় হয়েছে, তোমার মন বলছে নামাজ পড়ে নেই, আবার একই মন বলছে আজ থাক, পরে পড়ব। এবার তুমি যদি তোমার প্রবৃত্তিকে জয় করে বলো, না, আমি এখনই নামাজ পড়ব, তখন বুঝবে তুমি নফসের দাস নও, বরং নফস তোমার অধীনে। বাচ্চারা আগ্রহ ভরে মাথা নাড়ায়। মেহিনুর শেষ কথা বলে, নফসকে নিজের আয়ত্তে আনতে হলে কোরআন, নামাজ, ভালো কাজের দিকে মনোযোগী হতে হবে, তাহলেই শান্তি পাবে। এহসান আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছে। ঘরে এসে মেহিনুরকে না পেয়ে তড়িঘড়ি করে নিচে নেমে যায়। জানতে পারে তার বেগম সাহেবা ব্যস্ত আছেন ছেলে মেয়েদেরকে নিয়ে, তাই আর ডেকে ওঠেনি। ঘরে ফিরে একটু বিশ্রাম না নিয়ে গোসল করে মেহিনুরের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। দোতলার দরজায় এসে দাঁড়ায়। ভেতর থেকে মেহিনুরের কোমল দৃঢ় কণ্ঠ শোনা যায়। নফসের ব্যাখ্যা দিচ্ছে বাচ্চাদের। এহসান দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে।
চোখে মুগ্ধতা, মুখে এক প্রশান্তির হাসি। মেহিনুরের কথা থামা অবধি তিনি সেখানেই দাঁড়িয়ে থাকেন, এক দৃষ্টিতে তাকিয়ে। মেহিনুর বয়ান শেষ করলে হালকা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তাকায় এহসানের দিকে। সে বুঝতে পেরেছিল তার পুরুষ এখানেই আছেন দাঁড়িয়ে, যে তার অস্তিত্বের অনুভব করতে পারে। এহসান এগিয়ে এসে বাচ্চাদের পাশে বসে বলে, তা শুনি, কারিয়া মেহিনুর কি শিখাচ্ছেন আজ? এরিশা মুচকি হেসে বলে, ছোট আব্বা, আপনি জানেন আমাদের কারিয়া ছোট আম্মা খুব ভালো বয়ান করেন, একদম বুঝিয়ে দেন আমাদের মতো করে। এহসান হাসে, মেয়ের গালে আলতো করে টোকা দিয়ে বলে, বুঝেছ আম্মা? তোমার ছোট আম্মা কার বেগম সেটাও কিন্তু মনে রেখো, তোমার ছোট আব্বার বেগম। এলিজার সঙ্গে সঙ্গে বলে ওঠে, হয়েছে ছোট আব্বা, এসব বলতে হবে না, আমাদের ছোট আম্মা আপনার বেগম হওয়ার আগে আমাদের কারিয়া হয়েছেন। এহসান এবার হেসে এলিজার মাথায় হাত বুলিয়ে দেয়। ওরে আমার মা রে, তোমরা এত পাকনামি কোথা থেকে শেখো? মেহিনুর পাশে বসে শুধু হাসছে, চোখে মায়া মাখানো দৃষ্টিতে সবার কথোপকথন শুনছে। হঠাৎই ইমরান বলে ওঠে, ছোট আব্বা, আমার একটা বিচার আছে। এহসান হেসে বলে, বলো বাবা, তোমার কি বিচার? তুমি তো এক আদম যার বিচার করতে করতে দিন কাত হয়ে যায়। এখন তোমার কি বিচার শুনবো? আচ্ছা বলো কি বিচার? ইমরান ইনামের দিকে তাকিয়ে অভিযোগ করে, ছোট আব্বা, গত সপ্তাহে দাদাজান আমায় 20টা হাদিস মুখস্থ করতে বলেছিলেন। আমি 18টা পারলাম, 2টো পারিনি। তাই ইনাম আমায় সারাদিন খোঁচায় মজা করে। মেহিনুর নরম কণ্ঠে বলে, এটা ঠিক না বাবা, মজা করতে হবে এমনভাবে যাতে কারো মনে কষ্ট না লাগে। ইনাম মনে রাখবে, ভাইয়ের সঙ্গে মজা করা মানে তাকে ছোট করা নয়। ইনাম মুখ নিচু করে বলল, আচ্ছা ছোট আম্মা, আমি আর করব না, তবে ভাই যেন আমায় নিয়ে বেশি মজা না করে। মেহিনুর এবার ইমরানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি বড় ভাই হয়ে এমন করলে ছোট ভাই তো শিখবেই, তাই না ইমরান? সবাই মিলে হাসাহাসি করতে করতে গল্প জমে ওঠে। এমন হাজারো হাসি গল্প শেষে এহসান আর মেহিনুর ঘরে ফিরে আসে। ঘরে এসে মেহিনুর একটু লাজুকভাবে বলে, মাফ করবেন, আপনি আসার পর আপনার সামনে থাকতে পারিনি। বাচ্চাদের পড়াতে ব্যস্ত ছিলাম, আর ধারণাতেই ছিল না আপনি এত তাড়াতাড়ি ফিরবেন। এহসান কিছু না বলে কয়েক মুহূর্ত মেহিনুরের দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ এগিয়ে এসে এক ঝটকায় মেহিনুরের কোমর জড়িয়ে ধরে বলে, মাফ নেই, এইবার অন্য কিছু চাই। মেহিনুর লাজুক চোখে তাকায়। মেহিনুর এহসানের দিকে তাকিয়ে বলে, কি চাই? এহসান নিজের মুখ এগিয়ে নিয়ে মেহিনুরের দিকে আলতো সুরে বলে, একবার তোমার ঠোঁট ডুবিয়ে দাও আমার গালে। মেহিনুর বেশ লজ্জায় পড়ে গিয়ে বলে, আপনি সব সময় শুধু এসবের ধান্দায় থাকেন কেন? এহসান বলে, তোমার মতো সুন্দরী বউ থাকলে এসবের ধান্দায় মাথায় আটবে, আর কিছু না। এবার চুপচাপ আমার পাওনাটা মিটিয়ে দাও। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে নিজের পায়ের পাতার সামনের দিকে ভর দিয়ে হালকা উকি দিয়ে এহসানের ঠোঁট ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু এহসান ইচ্ছে করে বুক টান টান করে দাঁড়ায়। এতে মেহিনুর আর পারে না। তাই এবার বেশ রাগ হয় মেহিনুরের। ঠিক হয়ে দাঁড়িয়ে দাঁত চেপে বলে, নাটক করার শখ হয়েছে তো নাটকই করুন, আমি আর এসব পারবো না। এই বলেই মেহিনুর চলে যেতে নেয়, কিন্তু এহসানকে ওকে যেতে দেবে? এহসান ওর কোমর জড়িয়ে ধরে হালকা উপরে তুলে নেয় শূন্যে। এতে মেহিনুর আতঙ্কিত হয়ে এহসানের 2 কাঁধে হাত রেখে বলে, কি করছেন, ছাড়ুন, পড়ে যাব তো। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে বলে, চিন্তা করো না, এই হাত তোমায় কোনোদিনও পড়ে যাওয়ার জন্য আঁকড়ে ধরবে না। মেহিনুর মুচকি হেসে বলে, ছাড়ুন তো। এহসান বলে, আমার পাওনা তো মিটিয়ে দাও বউ। এই বলে নিজেই মাথা উঁচু করে মেহিনুরের ঠোঁট ছুঁয়ে দেয়। ধীরে ধীরে মেহিনুরকে নিচে নামায়। মেহিনুর একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে।
যতক্ষণ তার জনাব তাকে ছাড়ছে না ততক্ষণ সে চোখ বুজে দাঁড়িয়ে থাকে। এহসান ধীর পায়ে মেহিনুরের দিকে এগিয়ে এসে থেমে দাঁড়ালো। নরম আলোয় তার মুখে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। একটু পর মেহিনুরকে আলতো করে ছেড়ে দিয়ে বিছানার উপরে রাখা ছোট্ট একটা থলি তুলে নেয়। মখমল কাপড়ে মোড়ানো নীল রঙের থলিটি হাতে নিয়ে মেহিনুরের দিকে বাড়িয়ে বলে, নিন বেগম সাহেবা, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার। মেহিনুর বিস্মিত চোখে থলিটি হাতে নেয়। নরম কাপড়ের গায়ে আঙুল বোলাতে বোলাতে বলে, কি এতে? এহসান মৃদু হেসে বলল, খুলে দেখো। মেহিনুর মুচকি হেসে বিছানায় গিয়ে বসল। পরম কৌতূহলে থলির মুখ খুলতেই তার চোখ বিস্ময়ে জ্বলে ওঠে। ভেতরে 4টি অর্ধশুকনো জয়তুনের ডাল, কয়েকটি আজোয়া খেজুর, একটুখানি বোতলে জমজমের পানি, একটা স্নিগ্ধ সুবাস ছড়ানো মরিয়ম ফুল, আর একটা অপূর্ব সুন্দর তসবিহ। মেহিনুর গভীর মুগ্ধতায় উপহারগুলো হাতে নিয়ে একের পর এক খুঁটিয়ে দেখতে লাগল। জয়তুনের ডাল ছুঁয়ে তার মন ভরে ওঠে। মিসওয়াক করার জন্য এমন কিছু সে বহুদিন ধরেই চেয়েছিল। ছোট্ট বোতলটায় জমজমের পানি দেখে তার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। এগুলো কোথায় পেলেন? মুগ্ধ স্বরে জানতে চাইল সে। এহসান পাশে এসে বসতে বসতে বলল, আমার এক পরিচিত লোক আর তার স্ত্রী ওমরা করতে গিয়েছিল, তাদের হাত দিয়েই তোমার জন্য এনেছি। মেহিনুর গভীর আবেগে তাকায়, কিছুটা বিস্মিত, কিছুটা আপ্লুত। তারপর এক কোমল হাসি খেলে গেল তার ঠোঁটে। খুব খুশি হয়েছি, খুব। এহসান চুপচাপ তাকিয়ে রইল মেহিনুরের উজ্জ্বল মুখশ্রী পানে। এই মুখের হাসির জন্য সে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। এদিকে রাহেলা খাতুন মানে নুরির মা আজ লজ্জায় মরতে মরতে গিয়ে বেঁচেছেন। আসলে বাড়ি আসার পর মেহিরুব গোসল করে নুরির ঘরে এসেছিল। এসে দেখতে পায় নুরি ঠাস বুনিয়ে 100টা কথা বলে বলে সব কাপড় চোপড় গুছিয়ে রাখছে। নুরি এটাই বলছিল, এক নবাবের সাথে গিয়েছিলাম মার্কেট করতে। নবাব আমায় নবাবজাদি বানিয়ে দিয়েছেন, এখন কাপড় চোপড় দিয়ে। মেহিরুব মুচকি হেসে এসে বলল, আমার চোখে কিন্তু তুই নবাবজাদি। নুরি আবারও আপন মনে কথা বলতে গিয়ে শরম পেয়ে যায়। তাও মেহিরুবকে বলে, আপনার কিছু প্রয়োজন? মেহিরুব চোখ মুখ কুঁচকে বলে, ওই যদি আমার মাথাটা টিপে দিতি। নুরি মুচকি হেসে বিছানায় বসে যায় আর বলে, আচ্ছা, আপনি এখানে বসুন, আমি দিচ্ছি। মেহিরুব বিছানার দিকে এগিয়ে গিয়ে বিছানায় বসে পড়ে। কিছু মুহূর্ত নুরির দিকে তাকিয়ে নুরির কোলে মাথা রেখে বলে, এবার একটু শান্তি পাব। নুরি কিছুটা ঘাবড়ে যায় মেহিরুবের হঠাৎ এমন আচরণে, কিন্তু তাও নিজের নরম হাত বুলিয়ে দিতে থাকে মেহিরুবের চুলে। মেহিরুবের একসময় চোখ লেগে আসে সারাদিনের ক্লান্তির জন্য। নুরিও বিছানায় মাথা হেলিয়ে মেহিরুবের মাথা নিজের কোলে রেখেই ঘুমিয়ে তলিয়ে যায়। কিছু সময় পর রাহেলা খাতুন মেয়ের খোঁজ করতে ঘরে প্রবেশ করেন। এসে এই দৃশ্য দেখে থমকে যান তিনি, কিন্তু পরক্ষণেই তাড়াতাড়ি বেরিয়ে যান ঘর থেকে। সাথে দরজাটাও ভালো করে দিয়ে যান। আজ তিনি খুশি, তার মেয়ে তার মর্যাদা পাচ্ছে, এতে তিনি খুব বেশি খুশি। মেহেরাজ বসে ল্যাপটপে কি নিয়ে যেন ঘাটাঘাটি করছে, আর ঈশা ঘর গোছাচ্ছে। এদিকে লুঙ্গি, ওদিকে তোয়ালে, ওইদিকে গেঞ্জি, সেদিকে কাগজ, এমনভাবে সব অগোছালো করে রাখেন মনে হয় কোনো দেশের মন্ত্রী উনি। মেহেরাজ ল্যাপটপ থেকে মুখ তুলে এশার পানে তাকিয়ে বলে, কোনো দেশের মন্ত্রী কিনা জানি না, কিন্তু তোমার রাজ্যের রাজা আমি। এশা কটমট করে ওর পানে তাকিয়ে বলে, আর এমন অগোছালো করে রেখো খালি, দেখবে তখন রাজা হওয়ার স্বাদ বের করব, খালি উষ্টা দিয়ে। মেহেরাজ হেসে বলে, তোমার পায়ের উষ্টা খেতেও আমি রাজি গো আমার শ্যামবতী। এশা মেহেরাজকে বলে, যাও, চুপচাপ গিয়ে খাবার খেয়ে আসো, আমি আসছি এগুলো গুছিয়ে। মেহেরাজ বলে, না, আজ আর খাবো না। এশা ভ্রু কুঁচকে বলে, তো কি খাবে? মেহেরাজ ঠোঁট কামড়ে হেসে বলে, তোমায়। এমন কথা শুনে এশা দাঁত চেপে বলল,
তোকে কি আমি এমনি এমনি ইবলিশ বলি? তোর অভ্যেসেই আমি তোকে ইবলিশ ডাকি। মেহেরাজ ল্যাপটপ রেখে উঠতে উঠতে বলে, জান, এমনটা বলো না। এশা ধমক দিয়ে বলে, চুপ, একদম সব বাল বলে আমায় ডাকবি না। তোর জান তোর ভিতরে, আমি তোর জান হই কিভাবে? মেহেরাজ হেসে গিয়ে এশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার ভেতরে তো তুমি আছো, তাই তুমি আমার জান। এই বলেই এশার ঘাড়ে নাক মুখ ডুবিয়ে দেয়। এশা কিছু সময় চুপ থেকে বলে, মেহেরাজ, এখন এসব করার সময় নয়। সবাই খাওয়ার জন্য নিচে চলে এসেছে, চলো যেতে হবে। মেহেরাজ এশাকে ছেড়ে দিয়ে যেতে যেতে বলে, মনে রেখো, এখন এসবের সময় নয় বলেছ, তার মানে খাওয়া দাওয়া শেষে এসবের সময়। আর তখন তোমায় ধরলে আর ছাড়বো না, তাই গালাগালি করলে তোমার খবর আছে। এশা কিছু না বলে চুপচাপ নীরবে আলতো হেসে ওঠে শুধু। মেহিনুরের বুকে মুখ গুজে শুয়ে আছে এহসান। মেহিনুর ওকে সরাতে সরাতে বলে, আজ যদি আমার জ্বর ওঠে তো দেখবেন, সেদিন 3 দিন অবধি জ্বরে মরেছি। এহসান মেহিনুরের থেকে না সরে ফিসফিসিয়ে বলে, বেগম, তোমার ছোট্ট শরীরখানা এত দুর্বল তো আমি কি করব বলো তো? মেহিনুর বলে, এখন সব দোষ আমার, তাই না? আপনি যে বেশি বেশি করেন। এহসান শব্দ করে হেসে উঠে বলল, আমি যদি বেশি বেশি করতাম তো তোমায় খুঁজেই পাওয়া যেত না। শুকরিয়া আদায় করো, আমি নিজেকে যথেষ্ট সামলাতে পারি। এই বলেই এহসান মেহিনুরের গলা বুকে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেহিনুর খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসির শব্দ গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। এশা ঘুমিয়ে আছে তার অপ্রিয় অথচ সবচেয়ে আপন পুরুষের গলায় মুখ গুজে। তার মেহেরাজের আগলে বিড়ালের মতো ঘাপটি মেরে শুয়ে আছে এশা, মেহেরাজের বুকে মাথা রেখে। মেহেরাজ ওর চুলে আলতো হাতে বিলি কাটছে। নীরবে অনুভব করছে নিজের শ্যামবতীর উষ্ণতা। এশাকে জোর করে নিজের বুকে রেখেছিল মেহেরাজ। বলেছিল, যদি আমার বুকে না ঘুমাও তবে তোমার বুকে আমি ঘুমাবো। এটা শুনে এশা কিছুক্ষণ মেহেরাজকে গালাগালি করেছিল, রাগে ওর থুতুনি চেপেও ধরেছিল। কিন্তু শেষমেশ মেহেরাজের একটাই কথা, তুমি যতক্ষণ না আমার বুকে মাথা রাখবে ততক্ষণ আমি তোমায় যন্ত্রণা দেব। অনেক রাগারাগির পর অবশেষে এশা মেহেরাজের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মেহেরাজের চোখে ঘুম নেই। এশার বুকে মাথা না রাখলে ঘুম হয় না, একদমই হয় না। যেন এক ভয়ঙ্কর রোগে ধরেছে তাকে। ধীরে ধীরে এশাকে পাশে শুইয়ে দিয়ে মেহেরাজ এবার আলগোছে মাথা রাখল ওর বুকে। এশা আলতো নড়ে উঠতে মেহেরাজের বুকটা ধক করে ওঠে। এবার না এশা সত্যি ওকে উষ্টা মেরে নিচে ফেলে দেয়, কিন্তু না, পরক্ষণেই এশা ঘুমের মধ্যেই ওর মাথায় হাত রাখে। এই যে টান, এই যে অনুভব, সেই তাড়নাতেই হয়তো ঘুমন্ত এশা নিজের অজান্তেই মেহেরাজের প্রশান্তির কারণ হয়ে উঠেছে। মেহেরাজের এতক্ষণ অশান্ত লাগছিল, কিন্তু এখন শান্তি লাগছে, ভীষণ শান্তি। চোখ বুজে নেয় সে। নুরি চোখ খুলতেই চমকে ওঠে। তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে মেহেরুব। এ কি, তার মেহেরুব ভাই এখানে, এত রাতে তার ঘরে? চারপাশে তাকিয়ে ধীরে ধীরে সব মনে পড়ে নুরির। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সবাই এতক্ষণে হয়তো জেনেই গেছে যে মেহেরুব খেতে যায়নি। লজ্জায় নিজের ঠোঁট কামড়ে হেসে ওঠে নুরি। এখন হাসছে, আবার মনে পড়তেই মন খারাপ হচ্ছে। সকালে সবাইকে কিভাবে মুখ দেখাবে? নিচু চোখে মেহেরুবের দিকে তাকায় সে। ঘুমন্ত পুরুষটিকে যেন এক স্নিগ্ধ ফুলের মতো লাগছে। চোখ আটকে যায় আপন পুরুষের পানে। আলতো হাতে মেহেরুবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাক দেয়, মেহেরুব ভাই, উঠুন, ঘরে যান। কয়েকবার ডাকতেই মেহেরুব চোখ খুলে তাকায় নুরির দিকে। বিস্মিত নয়, বরং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক মুহূর্ত, 2 মুহূর্ত, কয়েক মুহূর্ত কেটে যায়, কিন্তু সে নুরির পানে তাকিয়েই থাকে। নুরি বলে, মেহেরুব ভাই, অনেক রাত হয়েছে, নিজের ঘরে যান। মেহেরুব ধীরে ধীরে বলে, কেন? আমি তোর ঘরে থাকলে সমস্যা বুঝি?
নুরি কিছুক্ষণ চুপ থেকে বলে, সমস্যা নেই, কিন্তু সবাই কি ভাববে? মেহেরুব চোখ বুজে বলে, তোকে নিয়ে যদি সারাদিনও এখানে পড়ে থাকি তাও কিছু বলবে না। নুরির চোখ কপালে, এসব কি বলছেন? মেহেরুব চোখ বন্ধ করেই বলে, বাস্তব কথা বললাম নুরি ফুল। নুরি হেসে ওঠে। মেহেরুব তাকে নুরি ফুল বলেছে। সে জিজ্ঞেস করে, খাবার খাবেন না? খিদে পেয়েছে। তাহলে চলুন নিচে যাই, আমারও অনেক ক্ষুধা লেগেছে। কিছুক্ষণ শুয়ে থেকে মেহেরুব ধীরে ধীরে উঠে বসে। নুরি পা শটান করে বসে। এতক্ষণ বসে থাকায় পা অবশ হয়ে গেছে। মেহেরুব বলে, কিরে, কষ্ট হচ্ছে? নুরি হেসে বলে, না তো, এমনি বসেছি। চলুন খাবার খেতে হবে তো। বলেই উঠে দাঁড়াতে গিয়ে আবারও বসে পড়ে। মেহেরুব কাঁধে হাত রেখে বলে, তুই ঠিক আছিস তো? বস, আমি খাবার নিয়ে আসছি। নুরি অবাক হয়ে তাকায়। তার মেহেরুব ভাই রান্নাঘরে যাবে, তার জন্য খাবার আনবে? নুরি হেসে মেহেরুবের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, আপনি জানেন রান্নাঘরে খাবারের প্লেট কোথায় রাখা আছে? মেহেরুব বুঝতে পারে নুরি মজা করছে। সে নুরির পানে তাকিয়ে বলে, তুই মজা করিস না, আমি ঠিকই নিয়ে আসব। নুরি হাসতে হাসতে বলে, আচ্ছা, তার আর প্রয়োজন নেই, আমার সাথে চলুন, একা যেতে ভয় লাগছে। মেহেরুব উঠে লুঙ্গি ঠিক করতে করতে বলে, চল। দুজন একসাথে রান্নাঘরে যায়। অনেক বছর পর মেহেরুব রান্নাঘরে ঢুকলো। তার তো রান্নাঘরে আসার প্রয়োজনই পড়ে না। একটা চেয়ার টেনে বসে নুরিকে দেখছে। ওকে দেখতে তার খুব ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। নুরি খাবার গরম করে প্লেটে তুলে এনে বলে, আমি খাইয়ে দেই। মেহেরুব হাসে, দে। নুরি খুশি হয়ে ধীর হাতে খাবার মেখে বিসমিল্লা বলে তুলে দেয় মেহেরুবের মুখে। মেহেরুবও বলে, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ। প্রিয় নারীর হাতের খাবার বলে কথা, ভালো না লেগে যায় কোথায়? ফজরের আজান ভেসে আসছে দূর থেকে। গভীর রাতের প্রশান্তি ভেঙে এখন যেন নতুন দিনের বার্তা দিচ্ছে চারপাশ। এশার ঘুম ভেঙে যায় হঠাৎ করে। চোখ খুলতে নিজের বুকের উপর ভারী কিছু অনুভব করে। মৃদু আলোয় দেখতে পায় মেহেরাজ, ওর কপালটা রাখা এশার বুকের উপর। নিঃশ্বাসের গরম বাতাস ছুঁয়ে যাচ্ছে এশার গলা। এই দৃশ্য নতুন কিছু নয়, বরং এখন এটা অভ্যেস হয়ে গেছে, তাই বিরক্তি লাগে না। তবুও একরকম চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। চোখ রাখে মেহেরাজের চুলে। আস্তে আস্তে ওর নরম চুলের উপর আঙুল চালিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, আমিও চাইতাম আমার হালাল পুরুষ আমার সাথে এমনই থাকুক, আমাকে ভালোবাসুক, আমার সাথে খুনসুটি করুক, আমায় আপন করে নিক। জানো, আমার চাওয়াটা পূরণ হয়েছে ঠিকই, তবে। কথা শেষ না করেই থেমে যায় এশা। এক দীর্ঘশ্বাস বুক চিরে উঠে আসে। তবে আমাদের সম্পর্কে শুরু হলো এক বিশ্রী অধ্যায় দিয়ে। এমন অধ্যায় যেখানে শুধু কলঙ্কের ছোঁয়া। গলার স্বর ভারী হয়ে আসে এশার। তুমি হয়তো আমার চেয়ে উত্তম কাউকে পেতে পারতে, আমি হয়তো তোমার যোগ্যই নই। তোমার মতো সুদর্শন পুরুষের পাশে বেগম হিসেবে হয়তো আমাকে মানাবে না। কথাগুলো বলার পরই নিজেকে সংবরণ করে নেয়। কিন্তু তুমি বোকামি করেছিলে, বুঝেছ? আমার ছোট সিংহটার সাথে টক্কর দিতে গিয়েছিলে। এক মুহূর্ত চুপ থেকে নিঃশ্বাস ফেলে। হয়তো তোমার ধারণাও নেই আমার ভাই ঠিক কতটা হিংস্র হতে পারে। সেদিন যদি তোমায় বাঁচানোর জন্য মিথ্যা না বলতাম, তাহলে তুমি হয়তো আজ আমার বুকে না, বরং মাটির বুকে শুয়ে থাকতে। এশার চোখে পানি চিকচিক করে ওঠে। তোমায় জীবিত পেতে গিয়ে আজ আমি কলঙ্কিত। কণ্ঠটা যেন কেঁপে ওঠে। আমি সত্যি মানতে পারছি না। এর মধ্যে তোমার এই বাচ্চাদের মতো আচরণ, যেখানে তুমি সামলাবে আমায়, সেখানে আমায় তোমাকে সামলাতে হয়। এ কেমন পরিস্থিতি? কাকে বলবো আমার কষ্টের কথা? কাকে বলবো? আমার রব ছাড়া তো কেউ বোঝে না আমার অন্তরের অবস্থা। ঠিক তখনই ফজরের আজান শুরু হয়।
আজানের শব্দ কানে আসতেই এশার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। আছেন, আমার একজন আছেন, আমার সবচেয়ে আপন, আমার রব, আমার আল্লাহ। আল্লাহই আমার জন্য যথেষ্ট। আর কাউকে লাগবে না আমার। সবাই নিজের কষ্টের কথা আপনজনকে বলে, আমি না হয় আপনজনের চেয়েও আপনজন আমার রবকে বলবো। সিজদায় গিয়ে বলবো, প্রাণ ভরে সব খুলে বলবো, আর এর বিনিময়ে প্রশান্তি পাব। এশা হঠাৎ মেহেরাজকে ধাক্কা দিয়ে বলে, ওঠো, নামাজের সময় হয়ে গেছে। কয়েকবার ডাকতেই মেহেরাজ ঘুমের ঘোরে চোখ মেলে। কিছু মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে এশার দিকে। তারপর আধো ঘুমের কণ্ঠে ফিসফিসিয়ে বলে, এত স্নিগ্ধ রূপ নিও না আমার সামনে। নিজেকে সামলানো অসম্ভব হয়ে পড়বে আমার পক্ষে। এশা মুখ কুঁচকে ওর বাহুতে ধাক্কা দিয়ে বলে, ঘুমের ঘোরে যা মনে আসছে তাই বকছ, একেবারে নেশাখোরদের মতো। মেহেরাজ হেসে ফেলে, আমি নেশাখোর। তোমার নেশায় নেশাগ্রস্ত, তোমার চোখের নেশায়। এশা বিরক্ত হয়ে ওকে সরিয়ে দিতে গিয়ে বলে, এই পাগল তো দেখি ঘুমের মধ্যেও পাগলামি করে। মেহেরাজ একটু ভ্রুক্ষেপ না করে এশার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর বলে, একবার ঠোঁট ডুবিয়ে দেই। এশা বিস্মিত হয়ে তাকায় ওর দিকে। কোথায়? মেহেরাজ হাসে, তুমি যেখানে বলবে সেখানেই। কথাটা শেষ হতেই এশার হাত ঝাপটে ওঠে। ঠাস একটা থাপ্পড় বসিয়ে দেয় ওর গালে। মেহেরাজ গালে হাত দিয়ে অবুঝ চোখে তাকিয়ে থাকে এশার দিকে। এশার দাঁত চেপে ওর গেঞ্জির কলার চেপে ধরে বলে, ঘুমের মধ্যেও ফালতু কথা বকিস। এটা নামাজের সময়, নামাজের জন্য এই সময়, তোর সব নাটকের জন্য নয়। মেহেরাজ থাপ্পড় খেয়েও হেসে ফেলে। মনে মনে বলে, যা বাবা মেহেরাজ, তোর ভাগ্য ভালো, শুধু বউয়ের হাতের থাপ্পড় খেয়েছিস, অন্তত পায়ের উষ্টা তো খাসনি। এবার আর কিছু না বলে মেহেরাজ এশাকে টেনে নেয় নিজের কাছে। হঠাৎ করে ওর ঠোঁট ডুবিয়ে দেয় এশার ঠোঁটে। আঁকড়ে ধরে ওকে নিজের মতো করে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু মেহেরাজ ছাড়ে না। এশার গলা, মুখমণ্ডল, কপাল একের পর এক ছুঁয়ে যেতে থাকে নিজের ঠোঁট দিয়ে। এশা চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে, সব সহ্য করে, কিন্তু ওর মনে চলছে অন্য পরিকল্পনা। মেহেরাজ ওকে ছাড়লেই আজ ওকে লাথি মেরে বিছানার নিচে ফেলে দেবে। এশা অপেক্ষায় থাকে, নিজের স্বাদ মিটিয়ে নিতে দিকো, তারপর ওর পালা। ফজরের নামাজের পর মেহিনুর বেলকনির সোফায় বসা, কোলে বালিশ রেখে চোখের সামনে মেলে ধরে সেই পবিত্র কোরআন শরীফ, যা এনিসা বেগমের দেওয়া, যার পাতায় পাতায় লেগে আছে প্রজন্মের ঐতিহ্য, রহমত আর ভালোবাসা। নরম সকালের হাওয়া তার চুল উড়িয়ে দেয়, আর কোরআনের আয়াত তার ঠোঁট ছুঁয়ে মাখনের মতো গলে যায় বাতাসে। আর এহসান, সে বসে আছে ঠিক মেহিনুরের বিপরীতে, কিন্তু তার দৃষ্টি যেন অন্য কোথাও। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বেগমের দিকে। একদিকে চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে, অন্যদিকে অন্তরের প্রশান্তি খুঁজে নিচ্ছে সেই মোহনীয় তেলোয়াতে। সূরা ওয়াকিয়ার প্রথম আয়াত উচ্চারিত হতেই মেহিনুরের গলা কেঁপে ওঠে। কেন যেন এই সূরা পড়লেই বুকের ভেতর কেমন জানি করে, মনে হয় যেন কিয়ামত তার চোখের সামনেই নেমে আসছে, সমস্ত দৃশ্য যেন বাস্তবে রূপ নিচ্ছে। মেহিনুরের ঠোঁট কাঁপতে থাকে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। এহসান তখনও তাকিয়ে আছে, কিন্তু এবার তার চোখেও ভয় ফুটে ওঠে। মেহিনুর এই আয়াত পড়ে গলা দিয়ে আর একটা শব্দ আনতে পারে না, ভেতর ফেটে কান্না আসছে। এরই মধ্যে এহসান মেহিনুরের সামনে বসে আছে, তাই কাঁদতেও পারছে না। মেহিনুর নিজেকে সামলাতে না পেরে হাউমাউ করে ডুকরে কেঁদে ওঠে। কোরআনখানা মুখে গুজে বলে, আমি গুনাহগার, আমার কি হবে, আমাদের কি হবে, আমাদেরও কি খাদ্য হবে জাক্কুম ফল? আমার রব যদি দয়া না করেন তো আমি শেষ, আমি শেষ, আমার আর জান্নাত দেখা হবে না, আমি তো শেষ। কি হবে আমার, কি হবে আমাদের? আমরাও কি জাহান্নামের জাক্কুম গাছের খাদ্য হব? আমরাও কি তদুপরি পানি পান করব, প্রচণ্ড উত্তপ্ত পানি?
এই বলেই মেহিনুর মুখ গুজে দেয় কোরআনের ভাঁজে, হাউমাউ করে কেঁদে ওঠে। এহসান শিউরে ওঠে আর হাত পা ঠান্ডা হয়ে আসে। এই আয়াতগুলোর অর্থ যখন মনে গেঁথে যায় তখন সত্যি বুকটা কেঁপে ওঠে। মেহিনুরের প্রতিটা শব্দ যেন তার নিজের আত্মাকেও কাঁপিয়ে তোলে। মেহিনুর নিজেকে সামলে আবারও পড়তে শুরু করে। চোখের জল শুকিয়ে আসে, তবুও হৃদয়ের গাঢ় ব্যথাটা থেকে যায়। পড়া শেষ করে সে কোরআন শরীফ রেখে আসে যথাস্থানে। তারপর ফিরে এসে দাঁড়ায় এহসানের সামনে। আপনার জন্য চা নিয়ে আসবো নাকি নিচে গিয়ে খাবেন? এহসান এবারও চুপচাপ তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তে তার চারপাশের সব শব্দ নিস্তব্ধ হয়ে গেছে। তারপর আস্তে করে বলে, এদিকে আসো। মেহিনুর ধীর পায়ে এগিয়ে এসে তার সামনে বসে। আরও কাছে এসো। কেন? তুমি আমার কাছে থাকলে আমি শান্তি অনুভব করি। একগাল মিষ্টি হাসি দিয়ে মেহিনুর একটু এগিয়ে আসে, আর তখনই এহসান তার গাল দুটো আলতো হাতে ছুঁয়ে নেয়। তারপর গভীর ভালোবাসায় কপালে, গালে, চোখের পাতায় একে একে নিজের ঠোঁট ছোঁয়ায়, যেন প্রতিটা ছোঁয়ায় মেহিনুরকে আশ্বস্ত করছে, আমি আছি, আমি থাকব। মেহিনুর চোখ বন্ধ করে ফেলে। এখন আর তারই ছোঁয়া খারাপ লাগে না, এখন আর এতে কোনো ঘৃণা জন্মায় না, বরং সে এতে আশ্রয় খুঁজে পায়, নিরাপত্তা খুঁজে পায়, ভয়ঙ্কর এক ভালোবাসা খুঁজে পায়। এহসান তাকে ছেড়ে দিলে মেহিনুর আস্তে করে বলে, একটা প্রশ্ন করতে পারি? করো। মেহিনুর এহসানের হাত নিজের হাতের মুঠোবন্দি করে ফেলে। এর উত্তর কিন্তু আমার চাই চাই। এহসান হেসে বলে, কদিন পর তুমি আমার বাচ্চার মা হবে, আর এখন তোমার বাচ্চাদের মতো এভাবে জেদ করলে চলবে? মেহিনুর ভ্রু কুঁচকে বিরক্ত হয়। বাড়ি ভর্তি বাচ্চা, তাও শুধু বাচ্চা কাচ্চা করেন। এহসান চোখ টিপে হেসে বলে, বাড়ি ভর্তি বাচ্চা হলে কি হবে? ঘর ভর্তি তো নেই। আমার ঘর ভর্তি বাচ্চা কাচ্চা চাই। মেহিনুর এবার চটে যায়। আমি অত বাচ্চা নিতে পারবো না। যান, আরও 3টি বিয়ে করে নিন, তারপর ঘর ভর্তি বাচ্চার পিতা হওয়ার স্বপ্ন পূর্ণ করুন। এহসান তৎক্ষণাৎ তার ঠোঁটে নিজের শাহাদাত আঙুল চেপে ধরে বলে, হুশ, এমন কথা আর কখনোই বলো না। যে সন্তানের জননী তুমি নও সেই সন্তানের পিতা আমি হতে চাই না। মেহিনুর এবার মিটিমিটি হাসে। আপনার এত ভালোবাসা আমার জন্য? এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে, শুধু আমার ভালোবাসা নয় বেগম, এই পুরো আমিটাই শুধু তোমার জন্য। মেহিনুর কিছুক্ষণ চুপ থেকে এক দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে বলে, একটা সত্যি কথা বলি? বলো। জানেন, আমি না মাতোয়ারা হয়ে যাই আপনার শরীরের গন্ধে। যখন আপনাকে একদমই সহ্য করতে পারতাম না, তখন এই গন্ধটা আমার খুব ভালো লাগতো। আপনার শরীরের ঘ্রাণ, এটা শুধু আমার একান্ত প্রিয়। এহসান মুচকি হেসে বলে, তাহলে অনুভব করে নাও। এই বলে নিজের বাহু বাড়িয়ে দেয় মেহিনুরের দিকে। অনুমতি পেয়ে মেহিনুর ঝাঁপিয়ে পড়ে তার বুকে, শক্ত করে আঁকড়ে ধরে এহসানকে, নাক ডুবিয়ে নেয় তার বুকের কাছে। প্রাণ ভরে শোকে আপন পুরুষের শরীরের সেই গভীর পরিচিত ঘ্রাণ। এহসানও আঁকড়ে ধরে তাকে, এমনভাবে যেন আর কখনোই ছাড়তে চাইবে না। এটাই তো ভালোবাসা, এক ভয়ঙ্কর ভালোবাসা। এশা ফোনে কথা বলছে নিজের আম্মার সঙ্গে, আর ওদিকে মেহেরাজ, সে তো ইচ্ছে মতো এশাকে অশান্তি দিচ্ছে। এই ওর ঘাড়ে মুখ গুজে দিচ্ছে, তো এই কানের লতিতে দাঁত বসিয়ে দিচ্ছে। এশা কিছু বলতেও পারছে না, নিজেকে ছাড়িয়ে নিতেও পারছে না। ওদিকে ফোনের ওপাশে আম্মা, ভাবি, আব্বা সবাই কথা বলছে, আর এদিকে মেহেরাজ আপন মনে ওকে ইচ্ছে মতো জ্বালিয়ে যাচ্ছে। এশা অনেকক্ষণ ধরে কথা বলে, আর সেই পুরো সময়টা মেহেরাজ আপন খেয়ালে ওকে বিরক্ত করে যায়। অবশেষে ফোন শেষ হতেই এশা প্রচণ্ড রেগে যায়। ওর মনে হচ্ছিল হাতের ফোনটা ছুঁড়ে মেরে ভেঙে দেবে, কিন্তু পরক্ষণেই দাঁতে দাঁত চেপে রাগটা সহ্য করে নেয়, কারণ এর আগেও একবার রাগের বশে একটা ফোন ভেঙে দিয়েছে।
এশার থমথমে মুখ দেখে মেহেরাজ ওকে পেছন থেকে আরও শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, জান, থেমে গেলে যে, আছাড় মেরে ভেঙে দেবে না? এশা ভ্রুকুচকে ওর দিকে তাকায়, তারপর কনুই দিয়ে মেহেরাজের বুকে আলতো ধাক্কা দিয়ে বলে, ভালো চাইলে ছেড়ে দে মেহেরাজ, না হলে আজ কিছু একটা হয়ে যাবে তোর সাথে আমার। মেহেরাজ হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমিও চাই তোমার সঙ্গে আমার এমন কিছুই হোক যাতে তুমি আমার বাচ্চার মা হয়ে যাও। এশা দাঁত চেপে গলায় শক্তি এনে বলল, ছাড়, আমার কষ্ট হচ্ছে, ছাড় বলছি। মেহেরাজ এবার নিজের বাঁধন একটু হালকা করে নিয়ে মুচকি হেসে বলে, সামান্য জড়িয়ে ধরাতেই যদি তোমার এই অবস্থা হয় তাহলে ভাবছি আজ রাতে তোমার কি হবে? আগে ভাগে হাসপাতালে একটা সিট খালি করে রাখবো নাকি বউ? মেহেরাজের কথা শুনে এশা প্রচণ্ড রেগে যায়। নিজের শরীরের সব শক্তি এক করে ঘুরে দাঁড়িয়ে মেহেরাজের কলার চেপে ধরে ফুঁসে উঠে বলে, তোর এসব অসভ্য কথার জন্য তুই একদিন আমার হাতে খুন হবি নিশ্চয়ই। মেহেরাজ আগের মতোই হাসতে হাসতে বলে, জান, খুন তো করেই ফেলেছ। তোমার এই আগুন ঝরা কথাগুলো দিয়েই তো আমি এক দফা খুন হয়ে গেছি। আর নতুন করে কি করবে শুনি? এসব বিরক্ত হয়ে ওকে ছেড়ে দেয়। আর ভালো লাগছে না এসব। বিরক্তি চেপে ওর পাশ কাটিয়ে চলে যেতে চায়। মেহেরাজ এবার আর বেশি কিছু বলে না, শুধু হেসে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মেহেরাজ দরজা খুলে ঘর থেকে বের হতেই করিডোরের মোড়ে মেহেরুবের সঙ্গে দেখা হয়ে যায়। মেহেরুব মেহেরাজকে দেখেই উজ্জ্বল হাসি ছড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা? মেহেরাজ এগিয়ে এসে মেহেরুবের কাঁধে হাত রাখতে রাখতে বলে, ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? মেহেরুব হাসি মুখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেরাজ ওর কাঁধে হালকা চাপড় দিতে দিতে বলে, ভাই মেহেরুব, তুই তো দেখি আস্ত একটা পিঁপড়া হয়ে গেছিস। মেহেরুব অবাক হয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, হঠাৎ এমন উপমা দিলেন কেন? মেহেরাজ হাসতে হাসতে বলে, মানে পিঁপড়ারা যেমন সারাক্ষণ মিষ্টির আশেপাশে ঘুরঘুর করে, তুইও দেখি ইদানিং আমার বোনের আশেপাশে সারাক্ষণ ঘুরঘুর করিস। মেহেরাজের কথা শুনে মেহেরুব একগাল হেসে বলে, তা অবশ্য ঠিক, তবে ভাইজান, যদি আমি পিঁপড়া হই তাহলে আপনি কিন্তু মাছি। মাছি যেমন খাবারের আশেপাশে সারাক্ষণ ভন ভন করে, আপনিও কিন্তু সারাক্ষণ আমার ফুপুর আশেপাশেই ভন ভন করেন। মেহেরাজ ভ্রুচিয়ে মুখে হাসি ঝুলিয়ে বলে, ওরে বোকা, আমি তো তোর ভাবিকে ভালোবাসি বলেই ভন ভন করি, কিন্তু তুই তো আমার বোনকে আর ভালোবাসিস না। মেহেরুব এবার মুচকি হেসে বলে, সেটা আমি কখন না বললাম? মেহেরাজ এবার উচ্ছ্বাস নিয়ে বলে, তাহলে কি তুই নুরিকে ভালোবাসিস? মেহেরুব নির্দ্বিধায় বলে, হ্যাঁ, ভালোবাসি। ভালোবাসবো না কেন? ও আমার আপন বেগম। মেহেরাজ এবার হেসে এক ঝটকায় মেহেরুবের কাঁধ জড়িয়ে ধরে বলে, তাইলে আয় শালা, আজই তোর সঙ্গে আমার বোনের আবার বিয়ে দেব। এই বলে মেহেরাজ মেহেরুবকে টেনে নিচের দিকে নিয়ে যেতে থাকে। মেহেরুব বারবার ছটফট করতে করতে বলে, ভাইজান, ছাড়ুন, ছাড়ুন তো। কিন্তু মেহেরাজ কারো কথা শোনার পাত্র নয়। সে ছোটবেলা থেকে এমনটাই চলে আসছে। মেহেরুব যখনই কোনো দোষ করে বা ঝগড়ায় জড়িয়ে পড়ত, তখন মেহেরাজ ঠিক এভাবে ওর ঘাড় চেপে ধরে বাড়িতে নিয়ে আসতো। মেহেরুব হাসতে থাকে। তার ভাইজান এমনই, সবসময় সবাইকে হাসিতে মাতিয়ে রাখে। তার ভাইজান আর তার ভালোবাসা অমরত্ব পাক। এই ভালোবাসা যেন আজীবন বেঁচে থাকে। নাস্তা শেষে মেহিনুর ঘর গুছিয়ে এহসানের সামনের সোফায় বসে আছে। বসে থাকার কোনো কারণ নেই, এমনি বসে আছে। এহসান বলেছে বসে থাকতে, তাই বসে আছে। এহসান মেহিনুরের কানের কাছে গিয়ে দুষ্টুমি করে বলে, জান, চলো না একবার অন্য জগৎ থেকে ঘুরে আসি। মেহিনুর এহসানের এই কথা শুনে চোখ বড় বড় করে ফেলে। সে এহসানকে ছেড়ে দিয়ে বলে, আমি আর 1 বছরের মধ্যেও আপনার কাছে যাব না।
এহসান অবাক হয়ে বলে, কেন গো জান, আমি আবার কি দোষ করলাম? মেহিনুর চোখ ছোট ছোট করে বলে, কি করেছেন আপনি? সারা শরীর নাড়াতে পারছি না আপনার জন্য। আপনি নিজের মধ্যেই থাকেন না, পাগল হয়ে যান। কাল সারা রাত চোখ লাগাতে দেননি আমায় এক পলকের জন্য। এহসান ঠোঁট কেটে হেসে বলে, কি করব জান বলো তো, তোমার স্বামীকে আল্লাহ বেশি দান করে দিয়েছেন। মেহিনুর কড়া গলায় বলে, 3 দিনে বিছানা থেকে উঠেছি, জ্বরে মরতে মরতে। আজ আবার মনে হয় উঠে যাব। যা অবস্থা করেছেন রাতে, এখন আবার বলছেন। এসব আর হবে না। এহসান উঠে গিয়ে মেহিনুরকে কোলে তুলে নিয়ে বলে, হবে হবে, সব হবে। এখন থেকে একটু বেশি কষ্ট সহ্য করতে নিতে শেখো, কারণ এখনো আমি আমার পুরো অঙ্গীকার তোমার উপর চাপাইনি। কিন্তু এখন থেকে আর এসব হবে না। এই বলেই এহসান মেহিনুরকে বিছানায় শুইয়ে দেয়। মেহিনুর উঠে বসে বলে, দেখুন বাড়ির সবাই কি ভাববে, ছাড়ুন, রাতে পাবেন আপনার পাওনা, এখন নিচে যেতে হবে। এহসান মেহিনুরের থেকে তার ওড়না সরিয়ে তার ঠোঁটে নিজের শাহাদাত আঙুল রেখে বলে, রাতেরটা তো রাতে নেব, দিনেরটা আগে নিয়ে নিই। বিশ্বাস করো, বেশি সময় তোমায় আগলে রাখবো না, মাত্র 1 ঘন্টা। মেহিনুর নিজের হাত সরিয়ে বলে, কাল রাতেও এটাই বলেছিলেন, পরে সারা রাতেও আপনার 1 ঘন্টার শেষ হয়নি। এহসান মেহিনুরের দিকে ঝুঁকতে ঝুঁকতে বলে, দোয়া পড়ো। মেহিনুর আর কি করবে, যখনই পুরুষ ধরেছে তো ছাড়বেই না। কিন্তু ভয় করছে এখন আবার জ্বর না চলে আসে, এখনো জ্বরের ঘোরেই আছে। এর মধ্যে আবার যদি, তাও এহসানের গলা জড়িয়ে ধরে উচ্চারণ করে, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন, এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকেও শয়তান থেকে দূরে রাখুন। এহসান মেহিনুরের গলায় মুখ গুজে দিতে দিতে বলে, জান, নিয়ন্ত্রণ হারিয়ে যদি বেশি করে ফেলি তো দয়া করে বেশি চিৎকার করো না। মনে রেখো এখন দিনের বেলা। মেহিনুর ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 8টা বেজে গেছে, অথচ এহসান তো বলেছিল মাত্রই 1 ঘন্টা। মেহিনুর এহসানকে ক্লান্ত গলায় মলিন মুখে বলে, আপনি না বলেছিলেন 1 ঘন্টা, দেখুন 8টা বেজে গেছে, এবার তো ছাড়ুন। এহসান মেহিনুরের বুকে মাথা রেখেই বলে, আমার যাওয়ার সময় 11টা, তাই 8টা বাজলে বাজুক। মেহিনুরের চোখ বড় বড় হয়ে যায়। না, এমন হলে সে মরে যাবে। এই পুরুষ একদিনেই তার কিচ্ছা খতম করে দেবে। না, এমন কিছু হলে হবে না। মেহিনুর রাগ নিয়ে বলে, এক্ষুনি ছাড়ুন, নয়তো আমি বাড়ির সবাইকে চিৎকার করে ডাকবো। এহসান হেসে বলে, চিৎকার? তা এত সময় যা করে মাথা খাচ্ছিলে সেটা কি ছিল? মেহিনুর এহসানকে কটমট করে বলে, একদম আমায় অপমান করবেন না। এহসান মুখ তুলে মেহিনুরের দিকে তাকিয়ে বলে, তো কি করব বলো তো? এত কান্নাকাটি কি সহ্য করা যায়? মেহিনুরের মুখে গোমরা ভাব নিয়ে বলল, আপনার বেপরোয়াগিরির জন্যই আমি এসব করি। আর যদি আমায় অপমান করার চেষ্টা করেন তো দেখবেন আমি কি করি। এহসান উত্তর দেয়, হ্যাঁ দেখছি তো, এতক্ষণ ধরেই দেখছি, আরও অনেকক্ষণ দেখব। মেহিনুর রেগে কিছু বলতে যাবে, এহসান মেহিনুরের ঠোঁট আঁকড়ে ধরে। মেহিনুরেতে ছটফট করতে থাকে। এহসান তাকে ছেড়ে দিয়ে তার গলায় মুখ গুজে দিতে দিতে শান্ত গলায় বলে, হুম, এত নড়াচড়া না, যত নড়াচড়া করবে ততই তোমার কষ্ট হবে। এহসানের এমন ঠান্ডা গলার গরম হুমকি শুনে মেহিনুর চুপ হয়ে যায়, আর ছটফট করে না। এরিক প্রশান্তির হাসি হাসছে। সে সফল, আজ বেশ খুশি। সে এবার এই খুশির কারণকে বাস্তবে পালন করার অপেক্ষা করছে। নুরির সামনে বসে আছে মেহেরুব, বই খুলে ধরা, গম্ভীর মুখে তাকিয়ে আছে ওর দিকে। কিন্তু ও ভালো করেই জানে এটা কেবল বাহানা। ওর পড়া ধরার নামে মেহেরুবের আসল উদ্দেশ্য নুরি ফুলকে দেখা। সকালে সবার সামনে মেহেরুব বলেই দিয়েছে, নুরিকে এখন থেকে আমি পড়াবো। ওর পড়াশোনার কোনো আগ্রহ নেই, তাই ওকে মনোযোগী করতে হবে।
বাড়ির লোক আর কি বলবে, সবাই রাজি হয়ে গেছে। কিন্তু নুরি চায় না মেহরুব তাকে পড়াক। সে জানে মেহরুব পড়ালে থাপ্পড় খেতে খেতে মরতে হবে। আর ওর অভিমান সেটা তো আকাশ ছুঁয়েছে। ওর সাথে আর কথা বলবে না, সামনে যাবে না, এটাই ওর সিদ্ধান্ত। কেন কথা বলবে? সেদিন সকালে বড় আব্বা মেহরুবের কাছে তাদের বিয়ের কথা তুলেছিলেন। আর মেহরুব কি বলেছিল? আমার আরও কিছুদিন সময় চাই, মাত্র কয়েকদিন, তারপর আমি ভেবে দেখব। মাঝারুল সাহেব রেগে গিয়ে বলেছিলেন, সময় নাও, এমন সময় নাও যাতে এর মধ্যেই নুরির বিয়ে দিয়ে দেই। তারপর যখন নুরির সন্তান তোমাকে মামা ডাকবে, তখন বুঝবে সময় কি জিনিস। কিন্তু তৌফিক তালুকদার আর তাজিম তালুকদার অনেক বুঝিয়ে মেহরুবকে সময় দিয়েছিলেন। নুরি সেদিনের পর একবারের জন্য মেহরুবের দিকে তাকায়নি। আর কথা বলা তো অনেক দূরের কথা। তবে সে মেহরুবকে দেখত, কিন্তু আড়াল থেকে। মেহরুব অফিসে গেলে নুরি তার সব কিছু গুছিয়ে রাখত, কিন্তু সামনে পড়তো না। মেহরুব বাড়িতে থাকলে সে দরজা বন্ধ করে বসে থাকত। মেহরুব কতবার স্বামীকে দিয়ে চা চেয়েছে, এটা ওটা চেয়েছে, শুধু একবার নুরির দেখা পাওয়ার জন্য। কিন্তু নুরি ওকে সামনে পড়তে দেয়নি। এমনকি সকালে খাবার দিতেও সামনে যাওয়া বন্ধ করেছিল অজুহাতে। পরীক্ষার সামনে, তাই সকালেই বেশি পড়তে হবে। কিন্তু এখন মেহরুব হতাশ হয়ে বসে আছে। এই মেয়ে কিছুই পারে না। একটা প্রশ্ন করলে আরেকটার উত্তর দেয়। সে বিরক্ত হয়ে বলল, কিরে, তুই পড়ছিস না কেন? নুরি এবারও বইয়ের দিকেই তাকিয়ে বলল, আমি মনে মনে পড়ছি। মেহরুব দীর্ঘশ্বাস ফেলল। সব দিক দিয়ে তো তুই মায়াবতী, গুণবতী, রূপবতী, আর পড়াশোনার দিক দিয়ে তো দেখি আনাড়িবতী। নুরি মুখ শক্ত করে বলল, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। মেহরুব চোখ রাঙিয়ে বলল, তাহলে কি করতে ভালো লাগে? সংসার করতে? নুরি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি কি সেটা বলেছি? মেহরুব চোখ ছোট করে বলল, তোর আচার আচরণে তো তাই বোঝা যায়। নুরি মুখ ভার করে আবারও বইয়ের দিকে তাকালো। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি আর পড়ব না। মেহরুব টেবিলের উপর স্কেলের একটা জোরে বাড়ি দিল। নুরি হালকা কেঁপে উঠল। বেয়াদবের বেয়াদব, এত সাহস তোর হয় কি করে? নুরির চোখ ছলছল করছিল। এতদিনের অভিমান একসাথে হু হু করে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে আটকানোর চেষ্টা করলেও পারল না। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। মেহরুব হতবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম সে নুরিকে কাঁদতে দেখল। বড় হওয়ার পর থেকে এমন দৃশ্য দেখা হয়নি। বুকের ভেতর ধক করে উঠল। নুরি দ্রুত নিজের চোখের পানি মুছে ফেলল আর মাথা নিচু করেই রইল। মেহরুব চেয়ারের সাথে টেনে ওকে নিজের সামনে ঘুরিয়ে আনল, কিন্তু নুরি মাথা নিচু করেই রইল। মেহরুব হাত বাড়িয়ে নুরির চোখের কোণে জমে থাকা অশ্রুটা আলতো করে মুছে দিয়ে ব্যাকুল গলায় বলল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? নুরি নিচু গলায় বলল, হঠাৎ ভয় পেলাম, তাই চোখে পানি এসে গেছে। মেহরুব মেকি হাসল। এটা ভয়ের কান্না নয়, এটা অভিমানের কান্না। নুরি মলিন কণ্ঠে বলল, কার উপর অভিমান করব? কে আছে আমার অভিমান করার মতো? মেহরুব এবার গভীরভাবে তাকালো নুরির দিকে। নরম স্বরে বলল, কেন? আমার উপর, তোর আপন পুরুষের উপর। নুরি কিছু বলে না, শুধু মনে মনে বলে, এসেছে নাটকবাজ। আপন পুরুষ? যখন বিয়ের কথা ওঠে তখন কি নাটক করেন আপনি? মেহরুব নুরির চেয়ারের হাতলে নিজের দুই হাত রাখে। ওর দিকে হালকা ঝুঁকে আসে। কণ্ঠস্বরে মৃদু শাসন আর গভীর মায়া মিশিয়ে বলে, আজ 4 দিন ধরে আমার সামনে আসলি না কেন? আমার কষ্ট হয় বুঝিস না? কেন এলি না বল? আমার ভেতরটা ক্ষয়ে যাচ্ছিল তোকে না দেখে। তুই কি তা বুঝিস না? আমি তোর নেশায় বাঁচি, তোকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকি। সেটা জেনেও তুই কি করে আমার থেকে আড়ালে থাকলি বল? নুরি তার কথায় চোখ তোলে। এক পলক তাকিয়ে ফের অন্যদিকে মুখ ঘোরায়। ঠোঁট কাঁপে, তবুও গলায় অভিমান ঝরে পড়ে। আমি কি কোনো জোকার নাকি?
যে আপনি আমায় দেখার জন্য ব্যাকুল হয়ে থাকবেন? এত নাটকের কথা কেন বলছেন মেহেরুব ভাই? মেহেরুব মুচকি হাসে। বুঝতে পারে তার নুড়ি ফুল অভিমান জমিয়ে রেখেছে। খুব অভিমান হয়েছে বুঝি নুড়ি ফুলের আমার ওপর? নুড়ি মুখ গোমড়া করে উত্তর দেয়, কে আপনি? আপনার উপর অভিমান করব আমি? আমি কি আপনার? মেহেরুব আলতো হাত বাড়িয়ে নুড়ির গাল ছুঁয়ে দেয়। মুচকি হেসে বলে, তুই আমার নুড়ি ফুল, আমার ফুল, আমার ব্যক্তিগত ফুল। নুড়ি চট করে মেহেরুবের হাত সরিয়ে দেয়। কণ্ঠ ভারী হয়ে আসে। এসব মিথ্যা কথা বলবেন না মেহেরুব ভাই, আমি জানি। মেহেরুব এবার নুড়ির দুই গাল আলতোভাবে ধরে, চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে, কি জানিস বল? নুড়ি মেহেরুবের চোখের গভীরে তাকিয়ে ফিসফিস করে, আমি জানি আপনি অন্য কাউকে পছন্দ করেন, তাই তো আমায় মেনে নিতে এত হেয়ালি করেন। এই বলেই নুড়ির চোখ দিয়ে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ে। সে নিচের দিকে তাকিয়ে কাপা গলায় বলে, আপনি আপনার প্রিয় নারীর সাথে সংসার শুরু করতে পারেন, আমি অনুমতি দিলাম। তাও আমায় তালাক দেবেন না মেহেরুব ভাই? তালাকের কথা শুনে মেহেরুবের বুকটা ধক করে ওঠে। কি বলছে এই মেয়ে? দীর্ঘশ্বাস ফেলে নুড়ির গাল মুছে দিয়ে বলে, তোর মনে হয় আমি তোকে তালাক দেব? তোর মনে হয় আমি এমন পুরুষ যে হারাম নারীর প্রতি মনে অনুভূতি রাখব? নুড়ি এবার শব্দ করে কেঁদে ফেলে। এত বছর ধরে তার ছোট্ট মনে জমে থাকা অভিমান যেন কান্না হয়ে গলে পড়ছে। এত কষ্ট করার পরও সে নিজেকে সামলাতে পারছে না। নুড়ি নিজের দুই হাত দিয়ে মেহেরুবের থেকে মুখ সরিয়ে নেয়, মাথা নিচু করে ফুঁপিয়ে ওঠে, আমার কাছে আপনি শ্রেষ্ঠ একজন পুরুষ, কিন্তু আপনার ব্যবহারে তো আমায় তা বলে না। আপনার আচরণ তো বলে আপনি অন্য কাউকে চান, আমাকে নয়। মেহেরুব মুচকি হেসে নুড়ির থুতুনি ধরে নিজের দিকে ফেরায়, গভীর চোখে চেয়ে বলে, আবার বিয়ে করবি আমায়? কবুল পড়বি আরেকবার আমার নামে? নুড়ি বিস্ময়ে তাকিয়ে থাকে, ঠোঁট কাঁপছে, চোখের জল শুকিয়ে আসছে। কাপা কাপা গলায় বলে, আপনি তো করবেন না। মেহেরুব হাসে, আমি যদি বলি আজই তোর নামে আবার কবুল পড়ব, তুই কি রাজি থাকবি? নুড়ি নিষ্পলক তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর অস্পষ্ট স্বরে ফিসফিস করে বলে, মজা করছেন, মিথ্যা আশ্বাস দিচ্ছেন। মেহেরুব নুড়ির হাত ধরে টান দেয়, চল তাহলে বাড়ির সবার সামনে গিয়ে বলি। নুড়ি চমকে যায়, লজ্জায় তড়িঘড়ি করে মেহেরুবের হাত আঁকড়ে ধরে বসিয়ে দেয়। ছি ছি, কি করছেন? এসব লাগবে না। মেহেরুব হাসে, আবার চেয়ারে বসে, হাত বাড়িয়ে নুড়ির গাল টেনে আদুরে গলায় বলে, ওরে আমার টুনির মারে, এত লজ্জা তুই কোথায় পাস? নুড়ির লজ্জায় গুটিয়ে যায়। এই পুরুষের সামান্য ভালোবাসাতেই সে শেষ হয়ে যায়। তাহলে বাকি জীবন কি করবে? লজ্জা পেতে পেতে কি মরে যাবে? নুড়ি হাত কসলাতে কসলাতে বলে, কি যে বলেন না মেহেরুব ভাই। মেহেরুব মুচকি হেসে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। অতঃপর নুড়ির গালে আলতো টোকা মেরে তারপর বলে, টুনির মা, তোর টুনির বাপ হব আমি, তাই অন্তত ভাই বলাটা বাদ দে। নুড়ি শিউরে ওঠে, পা থেকে মাথা পর্যন্ত কাঁপছে, লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। হাসি পাচ্ছে, কিন্তু হাসতেও পারছে না। কাচুমাচু হয়ে বলে, এসব বলবেন না, কেমন যেন লাগে। মেহেরুব হেসে নুড়ির গালে ঠক করে টোকা মেরে বলে, লজ্জা পেতে পেতে হার্ট অ্যাটাক করে নিস না। তুই যদি অ্যাটাক করিস তাহলে আমার টুনির বাপ হওয়ার হবে না। নুড়ির মনে হচ্ছে সত্যিই সে লজ্জায় মরে যাবে। নির্বাচনের দিন। অতঃপর আজ সেই কাঙ্ক্ষিত দিন, নির্বাচনের দিন। সকাল থেকে এহসান এবং তার লোকজন ব্যস্ত সময় কাটাচ্ছে। নির্বাচন মানেই উত্তেজনা, দায়িত্ব আর প্রতিদ্বন্দ্বিতার মিশেল। শুভে সাদিকের পর এহসান, তার বাপ ভাই সবাই বেরিয়ে পড়েছেন দলবল নিয়ে। একের পর এক ভোট কেন্দ্র পরিদর্শন করছে সে, নিশ্চিত করছে সব কিছু যেন ঠিকঠাক থাকে। তার সাথে রয়েছে বিশ্বস্ত সহকর্মী ও সমর্থকরা। কেন্দ্রে পৌঁছে এসে পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে, তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়।
ভোটার তালিকা ঠিকভাবে মিলিয়ে দেখবে, কোনো অনিয়ম দেখলেই সঙ্গে সঙ্গে জানাবে। বাইরে তার দলের কর্মীরা ব্যস্ত, কেউ ভোটারদের নামের স্লিপ দিচ্ছে, কেউ বৃদ্ধদের হাত ধরে কেন্দ্রে নিয়ে যাচ্ছে। ভোট যেন নির্ভয়ে দিতে পারে সবাই, সেই ব্যবস্থাই করছে তারা। এহসান তার লোকজনকে বারবার সতর্ক করছে, কাউকে যেন ভয় দেখানো না হয়, কোনো বিশৃঙ্খলা চাই না। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথেও সে কথা বলে, যেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। সাংবাদিকরা যখন ছবি তুলতে আসে, সে আত্মবিশ্বাসী হাসি দিয়ে বলে, আমরা স্বচ্ছ অবাধ নির্বাচনের জন্য কাজ করছি। আমাদের লক্ষ্য মানুষের সেবা করা। সমস্ত দিন জুড়ে কেন্দ্র থেকে কেন্দ্রে ছুটে বেড়াচ্ছে এহসান ও তার দল। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা তা নজরে রাখছে। চারদিকে শুধু একটাই আলোচনা, এই নির্বাচনে কার বিজয়ের দ্বার খুলে দেবে। এদিকে বাড়িতে এহসানের পরিবার উৎকণ্ঠায় ডুবে আছে। সালাতুল হাজত পড়ছে একের পর এক, আল্লাহর দরবারে মোনাজাত করছে, হে আল্লাহ, আমাদের এহসানকে বিজয় দাও। তবে মেহিনুর এই দোয়ার মাঝে নেই। সে চায় না এহসান জয়ী হোক। সে জানে এহসানের ক্ষমতা বাড়লে তার আত্মতৃপ্তির আগুন আরও দাউ দাউ করে জ্বলবে, আরও ক্ষমতালিপ্সু হবে, আরও ন্যায় অন্যায়ের সীমারেখা মুছে দেবে। মেহিনুর চায় না তার ভালোবাসার মানুষটি পাপের অন্ধকারে ডুবে থাকুক। সে চায় এহসান ফিরে আসুক, ক্ষমতার নেশা ভুলে একটা পবিত্র জীবন বেছে নিক। তার চোখে কান্না জমে, মনে হাজারো দোটানা। একদিকে স্বামী, অন্যদিকে সত্যের পথ। কোন পথে যাবে সে? এহসান কি বুঝতে পারবে ক্ষমতা নয়, তার জন্য অপেক্ষা করছে ভালোবাসার এক নতুন সকাল? বিকেল ৩টা। সূর্য তখনও পশ্চিম আকাশে ঝুলছে, আলো নরম হতে শুরু করেছে। এহসান ধীর পায়ে এগিয়ে আসে ভোট কেন্দ্রের দিকে। ভোট প্রায় শেষের পথে, হাতে গোনা ২-১ জন ভোটার বাকি। কেন্দ্রের কর্মীরা ক্লান্ত, চারপাশ নির্জন হয়ে এসেছে। এহসান সঙ্গে এনেছে শুধুই হাসিবকে। তার অন্য সব কর্মী ছড়িয়ে রয়েছে অন্য কেন্দ্রগুলোতে পাহারায়। সে জানে রাকিব কিছু একটা করবেই, এখন যে কোনো মুহূর্তে আঘাত আসতে পারে। তবুও সে এসেছে। অন্য প্রান্তে কেন্দ্রের সামনের দালানে বসে ওত পেতে আছে এরিক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুযোগ এসেছে। তার হাতে ধরা স্নাইপার রাইফেল স্ট্যান্ডে সেট করা। এক হাতে রাইফেলের ট্রিগার স্পর্শ করছে, অন্য হাতে একটা ছোট রিমোট। সেই রিমোটের লাল বোতামের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে বিকৃত হাসি ফুটে ওঠে। তার ব্রাউন চোখ দুটো কর্ধে জ্বলছে। একটা চাপ, আর এক মুহূর্তেই ধ্বংস। এরিক চোখ বন্ধ করে রিমোটের বোতামে চাপ দেয়। ঠাস, একটা তীব্র শব্দ মাটিতে কেঁপে ওঠে। বিস্ফোরণ। এহসান আর হাসিব স্থির হয়ে যায়। তারা তখন ভোটকেন্দ্রের একপাশে দাঁড়িয়ে অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিল, তাই প্রাণে বেঁচে যায়। কিন্তু কেন্দ্রের ভেতরে থাকা মানুষগুলো রক্ত, ধ্বংস আর মানুষের চিৎকার নিয়ে ফিরে আসে। চারদিকে মানুষের চিৎকার, কান্না, হাহাকার। পোড়া মাংসের গন্ধ বাতাসে মিশে গেছে। এহসানের চোখ ছুটে যায় সামনে। সেখানে একটা দুঃস্বপ্নের দৃশ্য। চারপাশে ছিন্ন ভিন্ন লাশ। কেউ হাত হারিয়েছে, কেউ পা। এইমাত্র যারা ছিল, কথা বলছিল, ভোট দিচ্ছিল, তারা কেউই আর নেই। এহসান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শরীর শক্ত হয়ে আসে, রাগ, যন্ত্রণা আর হতাশা মিশে এক ধরনের শূন্যতা তৈরি হয় বুকের ভেতর। কিভাবে এটা হলো এত নিরাপত্তার মাঝে? এই কয়েক মুহূর্ত আগেও তো সব ঠিক ছিল। এটাই তো ভয় পেয়েছিল সে, সেটাই হলো। সে থমকে এসব দেখছে। বোমা অতটা তীব্র না হওয়ায় আশেপাশে অতটা ক্ষতি হয়নি। কেন্দ্রের দালান ঠিকই দাঁড়িয়ে আছে, কিন্তু উঠোনে থাকা মানুষগুলো, তারা সবাই উড়ে গেছে। হাসিব তাকিয়ে আছে নির্বাক চোখে। তার মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। এহসান সামনে পা ফেলে, ধীরে ধীরে এগিয়ে যায় ধ্বংসস্তূপের দিকে। তার চোখে একটা প্রতিজ্ঞা জ্বলছে, এই রক্তের প্রতিশোধ সে নেবেই। তখনই বিকট শব্দে বাতাস কেঁপে ওঠে। গুলির শব্দ। ক্ষিপ্ত গতিতে ছুটে আসা ধাতব বিস্ফোরণটা এহসানের বুক ভেদ করে যায়। তার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে।
নাক মুখ কুঁচকে ওঠে তীব্র যন্ত্রণায়। বুকের বাম পাশে হাত চলে যায় আপনা আপনি, যেন গুলিটা হাত দিয়ে ঠেকিয়ে রাখতে চায়, কিন্তু কিছুতেই থামানো যায় না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফুসফুসের ভেতর কোথাও একটা ছিঁড়ে গেছে যেন। বুকের গভীর থেকে আসা এক অনাহত যন্ত্রণা তাকে নুইয়ে ফেলতে চায়। সে দাঁতে দাঁত চেপে রাখে, কিন্তু ব্যথার তীব্রতায় শরীর আর সায় দিচ্ছে না। ধপ। পা টলতে থাকে, শরীরের ভার ধরে রাখতে পারে না। সে পড়ে যেতে থাকে মাটির দিকে। ভাইজান! এক চিৎকার করে দৌড়ে আসে হাসিব। দৃশ্যটা তার চোখের সামনে ধোঁয়ার মতো দুলতে থাকে। এহসানের সাদা পোশাক লাল হয়ে গেছে, তাজা রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। হাসিব ছুটে এসে তার ভাইয়ের শরীর ধরে ফেলে, যেন কোনোভাবেই মাটিতে লুটিয়ে পড়তে দেবে না। কিন্তু আরও একটি গুলি, শব্দটা যেন পুরো বিশ্বটাকে স্তব্ধ করে দেয়। এহসানের বাহুতে এসে বেঁধে তীক্ষ্ণ ধাতব টুকরা। সে আর ধরে রাখতে পারে না নিজেকে, লুটিয়ে পড়ে মাটিতে। অসহায় হাতে একদলা মাটি আঁকড়ে ধরে এহসান। আঙুলগুলো রক্তে মাখামাখি হয়ে যায়। সে কাঁপছে, তবুও কিছু বলার চেষ্টা করছে। বুকের নিচ থেকে উঠে আসা কষ্টগুলো গলায় এসে আটকে যাচ্ছে। সে চেষ্টা করছে কালেমা পড়তে, কিন্তু কিছুতেই পারছে না। গলা দিয়ে শুধু একটা চাপা শব্দ বেরোয়, আর সাথে একগাল রক্ত। রক্তের সাথে যেন সব কিছু বেরিয়ে আসছে। বেঁচে থাকার আকুতি, আপনজনের মুখ, হারিয়ে যাওয়া শৈশবের দিন, প্রাণের মানুষদের হাসিমাখা মুখ, সব একসাথে মিলেমিশে যাচ্ছে রক্তের গাঢ় লাল স্রোতের সাথে। এহসান তীব্রভাবে চোখের পাতা ফেলে। মাটির সাথে আরও শক্ত করে আঁকড়ে ধরে হাত। এতক্ষণ ধরে জীবনটা যে ধরে রেখেছিল, এখন যেন সেটা হাত ফসকে যাচ্ছে। হাসিবের চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে। ভাই, ভাইজান! এহসানের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। সে চেষ্টা করছে কালেমা পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, বরং একগাল রক্ত উঠে আসে মুখ দিয়ে। তার সামনে যেন আজরাইল দাঁড়িয়ে আছেন। চোখের সামনে ভেসে ওঠে এক মায়াবী মুখ, স্নিগ্ধ কোমল আশ্রয়দায়ী মেহিনুর। তার কানে বেজে ওঠে সেই ভয়ঙ্কর আয়াত, আজ তোমরা সজোরে আর্তনাদ করো না, নিশ্চয়ই তোমরা আমার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে না। সে ভয়ে আবার চেষ্টা করে, লা ইলাহা ইল্লাল্লাহ। না, গলা দিয়ে আর কালেমা বের হয় না, বের হয় রক্ত। হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে, যেন শেষবারের মতো কিছু বলতে পারে, কিন্তু পারে না। তার চারপাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। একটা দীর্ঘশ্বাসের সাথে এহসানের শরীর নিথর হয়ে যায়, হয়তো চলে যেতে নেয় দুনিয়া ছেড়ে। না ভাইজান, আমি পাপিষ্ট পুরুষের জন্য কাঁদছি না। মেহিনুর থেমে যায়, গলার মধ্যে যেন শব্দগুলো আটকে গেছে। শ্বাস বন্ধ হয়ে আসছে, তবুও সে শক্ত করে মেহেরুবের হাত চেপে ধরে ফিসফিস করে বলে, আমার ভয় করছে নিজের অস্তিত্ব হারানোর ভয়ে। ওই পাপিষ্ট পুরুষই তো আমার অস্তিত্ব। এইটুকু বলে মেহিনুর ঢোক গিলে কান্নায় ভেঙে পড়ে। নুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎই মেহিনুর নুরিকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, আমার পাপিষ্ট পুরুষের যদি কিছু হয়, আমি বাঁচব না নুরি। আমি চিরতরে নিঃশেষ হয়ে যাব, আমার অস্তিত্ব মুছে যাবে। সেই আমার সব, আমার প্রাণ, আমার আত্মা। মেহেরুব মেহিনুরকে এভাবে কাঁদতে দেখে শুধু এইটুকুই বলেছিল, তুই ওই পাপিষ্ট পুরুষের জন্য এমন অবস্থা করছিস। ব্যাস, এই কথাটা যেন মেহিনুরের বুক চিরে বেরিয়ে এলো। এহসানকে হাসিব তার লোকজন হাসপাতালে নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে পুলিশও এসে উপস্থিত হয়েছে। এহসান এখনও জীবিত, কিন্তু অবস্থা সংকটাপন্ন। তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এহসানের এমন অবস্থা শুনে মেহিনুর ও তার পরিবারের সবাই কিভাবে যে হাসপাতালে পৌঁছালো, তা তারা নিজেরাও জানে না। হাসপাতালে এসে এহসানের রক্তাক্ত শরীরের এক ঝলক দেখা মাত্রই মেহিনুরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে। কলিজাটা টুকরো টুকরো হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করলেও পারছে না।
শহর জুড়ে এখন একটাই খবর, তালুকদার বাড়ির ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। ছোট তালুকদার বাড়িতেও খবর পৌঁছেছে। এশা ভাইজানের এমন অবস্থার কথা শুনেই কান্নায় ভেঙে পড়ে। মেহরুব তাকে হাসপাতালে নিয়ে এসেছে, কারণ মেহেরাজ এখন হাসপাতালেই আছে। যেই হাসপাতালে সে কাজ করে সেখানেই এহসানকে ভর্তি করানো হয়েছে। হয়তো তিনি এহসানের চিকিৎসা করছেন। মেহরুব একা এশাকে নিয়ে যেতে পারছিল না, তাই নুরিকেও সঙ্গে এনেছে এশাকে সামলানোর জন্য। হাসপাতালে এসে মেহরুব নিজের বোনের অবস্থা দেখে হতভম্ব। পাগলের মতো আচরণ করছে মেহিনুর। হয়তো এটাই পাপিষ্ঠ পুরুষদের ভালোবাসা। মেহিনুরের কলিজা ফাটানো কান্না শুনে মেহরুব তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, দেখ কলিজা, এভাবে কাঁদিস না। তুই এভাবে কাঁদলে আমারও কষ্ট হয়। মেহিনুর মেহরুবের দিকে তাকিয়ে ঠোঁট কাঁপিয়ে ফুপিয়ে বলে, আমার কি হবে ভাইজান? ওনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? আমি শুধু ওনার বুকেই থাকতে চাই। কেন এমনটা হলো? মেহরুব হাত বাড়িয়ে মেহিনুরের মাথা নিজের কাঁধে রাখে। চিন্তা করিস না, তোর পাপিষ্ঠ পুরুষ একদম ভালো থাকবে। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে এক কান্না চাপা গলায় বলে, ভেবেছিলাম এক সুন্দর সূচনা করব, কিন্তু তার আগে আমায় বিষাদে ছুঁয়ে দিল। মেহেরুপর মাথায় হাত বুলিয়ে দেয় শুধু। কেবিনের বাইরে বসে আছেন এনিসা বেগম, এশা, এনাম, ইমরান, আমেনা বেগম। মনিরুল সাহেব এক কোণে চুপচাপ বসে আছেন। এহসানের অপারেশন চলছে, সময় লাগবে, কারণ তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেহেরাজ নিজেও সেখানে আছে বড় বড় ডাক্তারদের সঙ্গে। নির্বাচন থামেনি, ভোট গণনা চলছে। সেখানে এহসানের লোকজন জয়নাল আর হাসিব উপস্থিত আছে। হাসিব হয়তো যাবে না, কিন্তু তার ভাইজানাস মৃত্যুর মুখে, তাই কি আর না গিয়ে পারা যায়? হাসপাতালের বাইরে মিডিয়ার সাংবাদিকদের ভিড়। কমিশনার নিজে এসে পুলিশ মোতায়েন করেছেন যাতে মিডিয়া তালুকদার বাড়ির নারীদের ক্যামেরার সামনে না আনে, কারণ তিনি জানেন এহসান এটা পছন্দ করবে না। মেহিনুরের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। বারবার কানে বাজছে এহসানের সেই কথা, তোমায় আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। আচ্ছা, আর কি এই কথা বলবে কেউ? আর কি কেউ তাকে বেয়াদব নারী বলে ডাকবে না? তার পাপিষ্ঠ পুরুষের বুকে কি সে আর মাথা রাখতে পারবে না? এই ভাবনায় তার শ্বাস বন্ধ হয়ে আসছে। গলা দিয়ে কথা বেরোচ্ছে না, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আপনাকে আমি পেয়েও চাইনি, আর যখন চাইলাম তখন আপনিই নেই। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ডাক্তাররা বেরিয়ে আসেন। এনাম, ইমরান, মেহেরুব উঠে দাঁড়ায়। মনিরুল সাহেব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, আমার ছেলের কি অবস্থা? সবচেয়ে সিনিয়র ডাক্তার গম্ভীর গলায় বলেন, বলতে পারছি না। অপারেশনের পর পালস অনেক স্লো হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হয়েছে। এবার আল্লাহ ভরসা। তিনি চলে যাওয়ার আগে বলেন, কেউ ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। এই কথা শুনে সবারই বুক ধক করে ওঠে। মেহিনুরের যেন দুনিয়া থেকে হারিয়ে যাওয়ার উপক্রম। মেহেরাজ দ্রুত মেহিনুরের দিকে আসে। মেহিনুর পাগলের মতো ছুটে গিয়ে মেহেরাজের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলে, ভাইজান, ওনার কি হয়েছে? ঠিক আছেন তো? বলো না ভাইজান। মেহেরাজ বোঝে তার বোন এহসানকে ভালোবেসে ফেলেছে। সে মেহিনুরকে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না, আল্লাহ আছেন, তিনি সহায় হবেন, তিনি রহিম, তিনি রহমান। মেহিনুর মেহেরাজের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে, আমার দুনিয়া শেষ ভাইজান, আমি শেষ। ওনার কিছু হলে আমি চিরতরে মিলিয়ে যাব। মেহেরুব মেহিনুরের মাথায় হাত বুলিয়ে মেহেরাজকে বলে, ভাইজান, ও শুধু কাঁদছে, সব ঠিক হয়ে যাবে, তাই না ভাইজান? আমি কতবার বলেছি, ও শুনতেই চায় না। মেহিনুর মেহেরাজের বুকে মাথা রেখে ফিসফিস করে, আমি ওনার জন্য কাঁদছি না, আমি ভয় পাচ্ছি, নিজের অস্তিত্বকে হারানোর ভয়। মেহেরাজ তাকে বেঞ্চে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না, তুই কাঁদলে আমার ভেতরটা তোলপাড় হয়ে যায়। মেহেরুব নিঃশব্দে মেহিনুরের পাশে এসে বসে, তার মাথায় হাত বুলিয়ে দেয়। মেহেরাজকে চোখের ইশারায় এশার দিকে যেতে বলে।
ওর অবস্থাও কাহিল। মেহেরাজ সামনে তাকায়। বেঞ্চে বসে আছে তার শ্যামবতী, মাথা হেলান দিয়ে, চোখে হাত দিয়ে, হয়তো কাঁদছে, হয়তো কান্না চেপে রেখেছে। পর্দার আড়ালে লুকিয়ে আছে তার যন্ত্রণার সবটুকু। মেহেরাজ ধীরে ধীরে মেহিনুরের হাত ছেড়ে উঠে এশার দিকে এগিয়ে যায়। নুরি মেহিনুরের হাত শক্ত করে ধরে ফিসফিসিয়ে বলে, তুমি না এহসান তালুকদারের স্ত্রী? তাহলে এভাবে ভেঙে পড়বে কেন? কেঁদো না, সাহস রাখো। মেহিনুর চোখের পানি মুছে নিয়ে নুরির কথায় ধীরে ধীরে মাথা নাড়ে। নুরি তাকে নিয়ে যায় নামাজের জায়গায়। মেহিনুর অজু করে সালাতুল হাজত পড়তে দাঁড়ায়। মেহিনুর চোখ বন্ধ করে সিজদায় পড়ে যায়। বুকের গভীর থেকে কান্না বেরিয়ে আসে। অশ্রুতে ভিজে যায় জায়নামাজ। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু হৃদয় আকাশ ফাটানো আকুতি নিয়ে প্রার্থনা করে, হে দয়াময় আল্লাহ, আপনার অফুরন্ত করুণার দ্বারা আমি প্রার্থনা করছি, আমার পুরুষকে হেফাজত করুন, তাকে শিফা দিন, তাকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন। আপনি তো পরম দয়ালু, অনন্ত মেহেরবান, আপনি তো সম্মানিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মেহিনুর হাত তুলে চোখের পানি মুছে নেয়। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার ঠোঁটে, যেন আল্লাহর দরবারে পৌঁছে যাওয়া এক ফেলে আসা স্বপ্নের চিহ্ন। হে আল্লাহ, আমার দুনিয়া, আমার ভালোবাসা, আমার আত্মার একাংশকে ফিরিয়ে দিন। আমি ছাড়া সে অসম্পূর্ণ, আর সে ছাড়া আমি নিঃস্ব। এশার সামনে যেতেই মেহেরাজ এনিসা বেগম উঠে যেতে নেন। মেহেরাজ তাড়াতাড়ি বলে, না না, সমস্যা নেই, আপনি বসুন। এনিসা বেগম থমকে দাঁড়ান। মেহেরাজ দীর্ঘশ্বাস ফেলে হাঁটু গেড়ে বসে এশার হাত নিজের মুঠোয় নেয়। তার গলা নরম হয় অথচ দৃঢ়। তুমি না আমার সাহসী এশা তালুকদার? তাহলে এভাবে ভেঙে পড়ছো কেন? আমার বোনটা অবুঝ, তাই এমন পাগলামি করছে। কিন্তু তুমি তো বুঝতে পারো, বোকামি করো না, কেঁদো না বেগম, আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দেবেন, আশা রাখো। এশা নড়ে চড়ে বসে দুই হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলে, আমি আর সহ্য করতে পারছি না ভাইজানের এমন অবস্থা, আর মেহিনুরের সেই আর্তনাদ। এনিসা বেগম নির্বাক হয়ে মেহেরাজের দিকে তাকিয়ে থাকেন। তিনি ভেবেছিলেন তার মেয়ে হয়তো সুখে নেই, কিন্তু তিনি ভুল ছিলেন। তার মেহেরাজ যেমন মেহিনুরকে আগলে ধরেছে, তেমনি এশাকেও। তিনি হাত বাড়িয়ে মেহেরাজের মাথায় হাত বুলিয়ে দেন। আমার মেয়েকে এভাবে আগলে রেখো সারা জীবন। এনিসা বেগম উঠে যান। মেহেরাজ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর এশার পাশে বসে। এশা ধীরে ধীরে মাথা মেহেরাজের কাঁধে রেখে ফিসফিস করে বলে, সাহসী মেয়েরা কাঁদে না, তাই না? মেহেরাজ নরম হেসে বলে, বোকা মেয়ে। ঠিক তখনই মেহেরুব এসে মেহেরাজের সামনে খাবারের প্যাকেট বাড়িয়ে দেয়। ভাইজান, হয়তো আপনার বেগম এখনো কিছু খায়নি, দেখে নেবেন। এটা বলা আমার দায়িত্বের বাইরে, কিন্তু কর্তব্য মনে হলো জানিয়ে দেওয়া। মেহেরাজ ম্লান হেসে খাবার আর পানির বোতল হাতে নেয়। তারপর জানতে চায়, আমার মেহিনুর খেয়েছে তো? আর নুরি? মেহেরুব ছোট্ট করে মাথা নাড়ে। অনেক কষ্টে কয়েক লোকমা খাইয়েছি। এই বলেই সে চলে যায়। মেহেরাজ হাত ধুয়ে ফিরে আসে। এশার পাশে বসে আলতোভাবে তার নিকাব খুলে দেয়। আজ এশার কোনো গাল দেয় না, কিছু বলেও না, চুপচাপ বসে থাকে। মেহেরাজ রুমাল ভিজিয়ে তার মুখ মুছিয়ে দেয়। তারপর খাবার এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও যান, এভাবে কেঁদো না। নিজের কথায় নিজেই লজ্জায় পড়ে যায়। সব সময় একা থাকলে জান ডাকলেও চলে, কিন্তু আজ। এশা তাকিয়ে থাকে মেহেরাজের দিকে। এত যত্ন, এত ভালোবাসা, এটা কি উপেক্ষা করা যায়? ধীরে ধীরে খাবার মুখে তোলে। তার পরিবারের সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এত ভালো থাকবে তাদের এশা, তারা কখনো কল্পনাও করেনি। শহরের আকাশে আজ উল্লাসের ঢেউ। ভোট গণনা শেষ। এহসান তালুকদার বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। 1,40,000 ভোট পেয়ে তিনি আগামী মেয়র নির্বাচিত হয়েছেন। কিন্তু আশ্চর্য, শহরের এমন বিজয়ের দিনেও আনন্দের চেয়ে উদ্বেগ বেশি। রাকিব 80,000 ভোট পেলেও এখন তার দিন শেষ। পুলিশ সব প্রমাণ ঘেঁটে দেখেছে।
কিভাবে, কোন চক্রান্তে, কোন পরিকল্পনায় সে এহসানকে সরিয়ে দিতে চেয়েছিল, তার প্রতিটা অপকর্ম আজ উন্মোচিত। তাই পুলিশ তাকে এবং তার পুরো দলকে গ্রেফতার করেছে। কিন্তু জনগণ কি আজ স্বস্তি পেয়েছে? শহর জুড়ে উল্লাস চলছে, স্লোগান উঠেছে, আমাদের নেতা জয়ী, আমাদের নেতা, আমাদের মেয়র। কিন্তু আজ যদি তাদের নেতা থাকতো, আজ যদি তাদের এহসান ভাইজান নিজের পায়ের উপর দাঁড়িয়ে নিজের হাসি মুখে জনতার সামনে আসতে পারত। জনতা জানে তাদের নেতা আজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, মৃত্যুর সাথে লড়াই করছেন। তাই তারা উল্লাস করছে, কিন্তু কান্নাও লুকিয়ে রাখছে। ভাইজান, আপনি জিতেছেন। মিছিলের সামনে দাঁড়িয়ে আছে হাসিবার জয়নাল। তারা জানে তাদের ভাইজান জিতেছে, কিন্তু কিসের জয়? চোখ ভিজে আসছে, তাদের শ্বাস ভারী হয়ে আসছে। জয়নাল ফুপিয়ে কাঁদছে, দুই হাতে মুখ চেপে ধরে কেবল একটা কথাই বলছে, ভাইজান, আমরা জিতেছি। অবশেষে আমরাই লড়াইয়ে জয়ী হয়েছি। কিন্তু আপনি আজ মৃত্যুর কাছে। তার পাশে হাসিবও দাঁড়িয়ে আছে, চোখ লাল হয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, এ কেমন বিজয় ভাইজান? আপনি ছাড়াই বিজয়ের মূল্য কি? তাদের কান্না মিছিলে থাকা হাজারো মানুষের হৃদয়ে গেঁথে যায়। তারা সবাই একসাথে কাঁদছে, একসাথে প্রার্থনা করছে, এহসান ভাইজান ফিরে আসুন, সুস্থ হয়ে তাদের সামনে দাঁড়ান। শুধু এনাম চুপ। সবাই কাঁদছে, উল্লাস করছে, হাহাকার করছে। কিন্তু একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে এনাম। তার চোখেও অশ্রু, কিন্তু সে শব্দ করছে না। তার মুখে একটাই দৃঢ়তা, তার এহসান কি ফিরে আসবে? সে কি চোখ খুলবে? সেই মিছিলের সামনে দাঁড়িয়ে আবার বলবে, ভাই সব, আমরা জিতেছি। শহর আজ আলোয় ঝলমল করছে, কিন্তু হৃদয়ে একটাই শূন্যতা। এহসান কই? নিঃশব্দ ঘরটায় শুধু মনিটরের টিপ টিপ শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কৃত্রিম আলোয় সাদা বিছানায় নিথর হয়ে শুয়ে আছে এক পাপিষ্ট পুরুষ, তার আপন পুরুষ। মেহিনুর বসে আছে স্থির দৃষ্টিতে তাকিয়ে এহসানের নিথর দেহের পানে। অক্সিজেন মাস্ক ঢাকা মুখ, নিথর দেহ, হাসপাতালের সাদা চাদরে মোড়া শরীরটায় কোনো সাড়া নেই। শুধু বুকে ওঠানামা করছে মেশিনের সাহায্যে। রাত 4টা বাজতে চলল। ডাক্তার অনুমতি দিয়েছেন, সবাই দেখে গেছেন, কিন্তু এখনও জ্ঞান ফেরেনি তার এহসানের। সবাই বাইরে অপেক্ষা করছে, শুধু মেহিনুর বসে আছে এহসানের পাশে। সে যাবে না, কিছুতেই যাবে না। আমি তাকে ফেলে কোথায় যাব? মরে গেলেও যাব না। মেহিনুর ধীরে ধীরে নিজের মুখের নিকাব খুলে ফেলে। গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মুখের দিকে, যে মুখ, যে ভালোবাসার গোধূলি ছড়িয়েছে তার জীবনে। আজ সেই মুখ নিথর, নিশ্চল। কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। ভালোবাসার অনুভূতি বুঝি এমনই হয়। প্রিয় মানুষের কষ্টে নিজের এত কষ্ট হয়? কিভাবে হয়? ভালোবাসা এত ভয়ঙ্কর হয় বুঝি? মেহিনুর ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়, সাদা চাদরটা সরিয়ে নেয় এহসানের শরীর থেকে। চাদরের নিচে সাদা ব্যান্ডেজে মোড়া বুক, সেই বুক যেখানে রাতের পর রাত সে আশ্রয় খুঁজেছে, সেখানে আজ গুলি। চোখের সামনে এহসানের ক্ষতবিক্ষত বুক দেখে মেহিনুরের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এই বুক তো শুধুই তার। তাহলে কিভাবে এই বুক গুলির আঘাতে বিদীর্ণ হলো? এই বুক তো তার মাথার বালিশ। তাহলে কিভাবে এই বুক এতটা ক্ষতবিক্ষত হলো? তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, চোখ ভিজে আসে। অথচ আজ এহসান নেই সে চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য, বুকে আঁকড়ে নেওয়ার জন্য। মেহিনুর ধীরে ধীরে এহসানের নিথর মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, উঠুন, দেখুন আমি কাঁদছি, আমার চোখের পানি মুছিয়ে দিন না। আমাকে বুকে জড়িয়ে নিন, একবার, শুধু একবার। কথাগুলো একা একাই বাতাসে মিলিয়ে যায়। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সে পারবে না। কারণ মেহেরাজের পা ধরে এখানে থাকার অনুমতি নিয়েছে। মেহেরাজ তাকে এখানে একা রেখে যেতে চায়নি, কারণ ভালো করেই জানে সে একা থাকলে কান্নাকাটি করবে, নিজেকে সামলাতে পারবে না। কিন্তু মেহিনুর কসম করেছে সে কাঁদবে না, শুধু তার পুরুষের পাশে থাকবে।
মেহিনুর চোখ বন্ধ করে শ্বাস চেপে ধরে, চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে এহসানের দিকে ঝুঁকে পড়ে, তার ঠোঁট ছুঁয়ে দেয় সেই ব্যান্ডেজ করা বুকে। এহসানের বুক ভিজে যাচ্ছে তার আপন নারীর চোখের পানিতে, অথচ সে জানেই না সে আজ নিস্তব্ধ। মেহিনুর শক্ত হয়ে উপরের দিকে তাকায়, ভেজা চোখে হাত তুলে কান্না চেপে বলে, ইয়া রব, আমার মাহারামকে ফিরিয়ে দিন, আমার স্বামীকে ফিরিয়ে দিন। আপনি তো দয়াময়, আপনি আমায় দয়া করুন। তার ঠোঁট কাঁপে, দৃষ্টি অসহায় হয়ে ফিরে আসে এহসানের মুখের দিকে। সে ধীরে ধীরে মাথায় হাত রাখে, কপালে আঙুল ছোঁয়ায়। তারপর আহত কণ্ঠে ফিসফিস করে বলে, ও আমার পাপিষ্ট পুরুষ, এমন করছেন কেন? উঠুন না, একটাবার আমায় কবুতরের বাচ্চা বলে ডাকুন না। বলুন না বেয়াদব নারী, বলুন না ভালোবাসি তোকে আমি, বলুন না আমি শুনতে চাই তো আপনার কথা, বলুন না কয়েকটি অসভ্য কথা। বিশ্বাস করুন, আমি আর আপনার সাথে রাগারাগি করব না, সত্যি বলছি, আর রেগে যাব না। নীরবে আপনার সব কথা, সব ভালোবাসা নেব, তাও তো উঠুন। কিন্তু তার পাপিষ্ট পুরুষার চুপ, আজ কোনো উত্তর নেই। অন্য সময় হলে সে এই কথা বললেই হয়তো ভালোবাসায় ভেসে যেত, কিন্তু আজ শুধু নিস্তব্ধতা। মেহিনুর অসহায়ভাবে ফিসফিস করে কেঁদে ওঠে, মাথা নাড়াতে নাড়াতে বলে, আপনি না বলেছিলেন আমাকে বুকে না নিলে আপনার ঘুম আসে না? আর আজ সেই আপনি আমাকে বুকে না নিয়ে এত নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। সে ফুপিয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে বসে পড়ে বিছানার পাশে, দুই হাত বিছানায় রেখে মাথাটা এলিয়ে দেয়। তারপর চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়, আর তাউজ তাসমিয়া পড়ে শুরু করে প্রিয় পুরুষের জন্য প্রিয় সূরাগুলোর তেলাওয়াত। কিন্তু প্রতিটা আয়াতের মাঝে যেন এক একটা কান্না মিশে যায়। আপনি কিভাবে জানবেন আপনার এই অবস্থা আমাকে কতটা পুড়িয়েছে? কি করে জানবেন আপনি তা? কি করে বুঝবেন আপনি তা? না, বুঝবেন না আপনি। মেহিনুরের এমন কথা শুনে এহসান হালকা হেসে বলে, তুমি তো আছো আমার আত্মার আগলে, তাই তোমার মনের সব খবর আমার আঁচ করা আছে। মেহিনুর অন্যদিকে তাকিয়ে বলে, এত জানেন তো এসব ছাড়েন না কেন? খুন খারাপি, রাজনীতি এসব ছাড়লেই তো জীবন সুন্দর হয়। এহসান মেকি হেসে বলে, তুমি কি করে বুঝবে প্রিয়তমা, রাজনীতির নেশা কতটা তীব্র থেকে তীব্র হয়? মেহিনুর শান্ত গলায় এহসানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি তো তা বুঝবো না। সব বুঝতো আপনিই বোঝেন, তাই তো আজ এমন অবস্থা। এহসান মুচকি হেসে বলে, মরণ এলে মরতেও হয় প্রিয়তমা, এটা কেন তুমি বোঝো না? এই কথা বলে এহসান মেকি হেসে মেহিনুরের দিকে হাত বাড়ায়, কিন্তু শরীর নড়াচড়া করে হাত বাড়িয়ে তার মাথায় ছোঁয়ার চেষ্টা করালেও পারে না, শরীর এখনও অবশ। মেহিনুর এটা বুঝতে পেরে নিজে অল্প এগিয়ে আসে এহসানের দিকে। এহসান মেহিনুরের কপালে নিজের হাত বুলিয়ে দেয় অতি আদরে। ঘায়েল চোখে চেয়ে থাকে আপন নারীর পানে। মেহিনুরের করুণ অবস্থা এহসান বেশ বুঝতে পারছে। কাঁদতে কাঁদতে হয়তো এই অবস্থা, তার জন্যই এমন অবস্থা। এহসান মেহিনুরকে বলে, চিন্তা করিস না কবুতরের বাচ্চা, তোকে আমি আমার কয়েক জোড়া কবুতরের মানা বানিয়ে মরব না। মেহিনুর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে। এই পুরুষ এমন কেন, সব সময় শুধু ফাজলামি করে? এই মুহূর্তেও তাই করছে। একটা দিন পেরিয়ে গেছে, সেদিন ভোরেই এহসানের জ্ঞান ফিরেছে। বাড়ির সবাই যেন কিছুটা নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে। এখন অন্তত তারা নিশ্চিত এহসান বেঁচে আছে। এখন রাত ৮টা বাজে। পুরো হাসপাতালে শুধু মেহিনুর আছে এহসানের পাশে। বাড়ির সবাই মাগরিবের পরপরই ফিরে গেছেন। এনিসা বেগম থাকতে চেয়েছিলেন, কিন্তু তার রক্তচাপ বেড়ে যাওয়ায় তার সম্ভব হয়নি। মেহিনুর কতবার যে শুকরিয়া আদায় করেছে রবের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে, তার কোনো হিসেব নেই। সে জানে এই ফিরে আসাটা শুধুই ডাক্তারদের চিকিৎসার কারণে হয়নি, বরং আল্লাহর কুদরতে এহসান আবার ফিরে এসেছে।
এহসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছে মেহেরাজ। কেবিনের বাইরে কঠোর পাহারা বসানো হয়েছে। পুরো হাসপাতাল জুড়ে হাসিবার জয়নাল তাদের লোকজন রেখে দিয়েছে। এমনকি নিজেরাও বারবার টহল দিচ্ছে যাতে কোনোভাবে কেউ আক্রমণের সুযোগ না পায়। হাসপাতালের বাইরে ভেতরে সবখানেই পুলিশের পাহারা বসিয়েছে। সে আর কোথায় যাবে? হাসিবার জয়নাল ঠিকই বুঝে গেছে এটা এরিকের কাজ, রাকিবের নয়। তবে তারা পুলিশকে কিছুই জানায়নি। গোপনে এরিককে তুলে এনে একটা গোডাউনে আটকে রাখা হয়েছে। ভয়ানক নির্যাতন চলছে তার উপর, তবে মরার মতো নয়। কারণ এহসানের সুস্থ হওয়ার অপেক্ষায় আছে সবাই। তার আগেই প্রতিশোধ সম্পূর্ণ হবে না। একে তো কেবল তাদের ভাইজানি শেষ করবে। সকাল থেকে যখন এহসানের জ্ঞান ফিরেছে তখন থেকে হাসপাতাল যেন মিনি রাজনৈতিক সভায় পরিণত হয়েছে। কত নেতা, কত পুলিশ, কত অচেনা মুখ দেখা গেল। একের পর এক সবাই আসছে, কথা বলছে, সান্ত্বনা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত এক পলক এহসানকে দেখেছিল মেহিনুর, তারপর আর দেখা হয়নি। কারণ হাসপাতালের কেবিন যেন মানুষের ঢলে হারিয়ে গেছে। এখন রাতের নিস্তব্ধতায় যখন সব থেমে গেছে, যখন আর কেউ আসবে না, অবশেষে মেহিনুর বসেছে তার আপন মানুষটার পাশে। মেহিনুর এহসানের কথায় রাখতে পারে না। যে কথা একদিন না শুনলে তার প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে উঠেছে, আজ যখন তার শুনতে পেয়েছে তখন কি করে রাখবে? এহসান মেহিনুরের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, আমার জন্য খুব কষ্ট হয়েছে তোমার? কেঁদেছ বুঝি আমার জন্য, এই পাপিষ্টের জন্য? মেহিনুরের বুকে কথাগুলো শুলের মতো বিঁধে যায়। ইস, যদি এহসান বুঝতে পারত তাকে হারানোর ভয় তার হৃদয়কে কতটা ক্ষতবিক্ষত করেছে। যদি বলতে পারত এই কদিন সে কিভাবে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতো যন্ত্রণায় কাটিয়েছে। কিন্তু আফসোস, সে কিছুই বলতে পারে না। শুধু মাথাটা নিচু করে ফেলে। চোখে পানি এসে গেছে, তাই নিজেকে আড়াল করতেই মাথা নামিয়ে নেয়। একে একে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। এহসান মেহিনুরের এই নীরব কান্না দেখে গভীর কণ্ঠে বলে, কাঁদছ? আমার জন্য কাঁদছ? মেহিনুর চোখ তুলে দ্রুত হাতের পিঠ দিয়ে চোখ মুছে ফেলে। তারপর ব্যথা ভরা কণ্ঠে বলে, হ্যাঁ কাঁদছি, আপনার জন্যই কাঁদছি। জানেন কতটা কেঁদেছি? আপনি কি করে জানবেন? আর বুঝবেনই বা কি করে? আপনার কাছে তো আমি বড় না। বড় আপনার রাজনীতি, বড় আপনার ব্যবসা, বড় আপনার রক্তের খেলা। কিছুক্ষণ থেমে মেহিনুর আবার বলে, আমি কি দোষ করেছি বলুন তো? কেন আমার সাথে সব সময় এমনটা হয়? আপনি অন্যায় করবেন, পাপ করবেন আর তার শাস্তি পাবেন, আর আমি সেই শাস্তির ফল ভোগ করব। কেন আমি মরব বলুন তো? কেন? এহসান নির্বাক হয়ে যায় মেহিনুরের কথা শুনে। মেহিনুর চোখের পানি মুছে গলা খাকারি দিয়ে বলে, আপনার এই অবস্থা দেখে আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। মরতে মরতে বেঁচে আছি, না ঘুমাতে পারছি না খেতে পারছি। আপনার কথা মনে হলেই বুকটা ধক করে ওঠে। আপনার দিকে তাকালেই মনে হয় দুনিয়া অন্ধকার। কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার আপনার জন্য। এই কথা বলেই সে ফুপিয়ে কেঁদে ওঠে। এহসানের ভেতরটা হাহাকার দিয়ে ওঠে। তার ভালোবাসার মানুষটা বুক ফাটিয়ে কাঁদছে তার জন্য, তার নারী কাঁদছে, আর সে কিছুই করতে পারছে না। এহসান অসহায় কণ্ঠে বলে, বেগম, আপনি এই পাপিষ্ট আমার জন্য কাঁদবেন না। আপনার কান্না দেখলে বুকের ভেতরটা ফেটে যায়। বলতে বলতে সে নিজের বুকের বাঁ পাশে হাত রাখে। মেহিনুর কাঁদতে কাঁদতে চুপ করে যায়। এহসান অনেক কষ্টে নিজেকে সামলে তার দিকে এগিয়ে আসে। ডান হাত বাড়িয়ে মেহিনুরের গাল ছুঁয়ে অশ্রু মুছে দেয়। মেহিনুর দুই হাতে এহসানের হাত ধরে ফেলে। তারপর তার হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে দিতে চোখ টিপে পানি ফেলে। ফুপিয়ে বলে ওঠে, আপনি পাপিষ্ট হলেও আমার, অপবিত্র হলেও আমার। আপনার কিছু হলে আমারই তো সব শেষ হবে। সে আবারও এহসানের হাত নিজের গালে চেপে ধরে। শতবার এহসানের হাতে নিজের ঠোঁট ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলে, খুব ভয় পেয়েছিলাম, খুব।
মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে। আপনার বুকের পাশে হয়তো আর কখনোই থাকতে পারবো না। খুব কষ্ট হচ্ছিল। এহসান নীরবে সব অভিযোগ, সব বিনয় শুনে যাচ্ছে আপন নারীর। ভালোবাসা এমনই হয়। নিজের প্রিয় মানুষটার কিছু হলে মনে হয় নিজের সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে। এতটা ভয়ঙ্করই অনুভূতি। আর সে ভালো করেই জানে মেহিনুর সেই যন্ত্রণা অনুভব করেছে, তাই তো এমনটা করছে। এহসান মেহিনুরের দিকে শুধু অপলকভাবে তাকিয়ে রয়। নাক মুখ চোখ লাল বর্ণের মতো হয়ে গেছে। মনে হচ্ছে টোকা দিলেই রক্ত ঝরবে গাল থেকে, নাকের ডগা থেকে। এর মধ্যেই নামাজের হিজাব মাথায় জড়ানো। মানুষকে কাঁদলেও এত মায়াবী লাগতে পারে। মেহিনুর এহসানের হাত ছেড়ে দেয়। নিজের জ্ঞান আসে। কি থেকে কি বলেছে নিজেও জানে না হয়তো। এহসান মুচকি হেসে বলে, হাত ছেড়ে দিলে যে? এই হাত আর ধরে রাখতে চাও না? মেহিনুর আবারও এহসানের হাত শক্ত করে ধরে। এহসানের দিকে তাকিয়ে বলে, চাই। এই হাত ধরে আমি দুনিয়া, আখিরাত, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, আলকান্তারা পাড়ি দিয়ে আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। এহসান নিজের অন্য হাত মেহিনুরের হাতে শক্ত করে রেখে হেসে বলে, হ্যাঁ, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। একসঙ্গে আমরা পাড়ি দেব সব ইনশাআল্লাহ। মেহিনুর হেসে বলে, ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ যদি আমাদের প্রতি দয়া করেন তাহলে আমরাও একসঙ্গে জান্নাত দেখব। সাথে দেখব প্রিয় রবকে, প্রিয় রাসূলকে। এহসান হেসে বলে, দেখে নিও প্রিয়তমা, আমাদের রব আমাদের নিশ্চয়ই দয়া করবেন। তিনি দয়াময়। মেহিনুর বলে, হ্যাঁ, আমার রব দয়াময়, তাই তো আপনার জীবন আমায় আবারও ভিক্ষা দিয়েছেন। এহসান মেহিনুরের গালে টোকা মেরে মুচকি হেসে বলে, এখন তো আপনি মেয়র সাহেবের বেগম হয়ে গেছেন, তো আপনার ফিলিংস কেমন ম্যাডাম? মেহিনুর মুখ বাঁকিয়ে বলে, এসবের নামও আমার সামনে নেবেন না। এই ফালতু ব্যাপারগুলোর জন্যই তো আজ আপনার এই অবস্থা। আর আপনি আমায় আপনি আপনি করছেন কেন? আজব। এহসান মেহিনুরের গাল টেনে বলে, আপনাকে আপনি বলবো না? মেয়র সাহেবের বউ হয়েছেন আপনি। আপনার সম্মান কি আর কম যায় বলুন? মেহিনুর এহসানের হাত ধরে বিরক্তি নিয়ে বলে, হুম, বজ্জাত পুরুষ, কি করছেন? গাল ছিঁড়ে ফেলবেন নাকি? এহসান নিজের হাত সরিয়ে নিয়ে মেহিনুরের দিকে তাকিয়ে বলে, জানো জান, এই যে তুমি আমার সামনে আছো, তাই আমার আজ নিজেকে অসুস্থ লাগছে না, একদম সুস্থ লাগছে। মেহিনুর এহসানের দিকে ঝুঁকে এহসানের বুকে আলতো হাত বুলিয়ে দিতে দিতে এহসানের পানে তাকায়। এহসান চোখ বুজে নেয়। আপন নারীর শরীরের ঘ্রাণ নিতে থাকে। এত কাছে পেয়ে তার কলিজা ধক ধক করছে। এর চেয়েও কাছে সে তার নারীকে পেয়েছে, আপন করে পেয়েছে। কিন্তু এই নারীর প্রতি প্রতি মুহূর্তে নতুন করে অনুভূতি জন্ম নেয়। তাই তো হৃদস্পন্দনের এমন বেহাল অবস্থা। মেহিনুর এহসানের পানে তাকিয়ে বলে, এই বুক না আমার, শুধুই তো আমার। তাহলে এই বুকে গুলি কি করে বিঁধল? আপনি আমার আমানতের খেয়ানত করেছেন মেয়র সাহেব। এহসান চোখ খুলে মেহিনুরের পানে তাকায় আর বলে, চিন্তা করো না, যার জন্য তোমার আমানতের খেয়ানত হয়েছে সেও খেয়ানত হয়ে যাবে ইনশাআল্লাহ। মেহিনুর এহসানের দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলে, আপনি খুন করবেন? আবারও রক্তের খেলায় মেতে উঠবেন? এহসান মেহিনুরের গালে হাত রেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, রক্তের নেশা এক ভয়ঙ্কর নেশা প্রিয়তমা। যখন মনেই নেশা জাগে তখন রক্তের খেলায় মেতে উঠতে হয়। মেহিনুরের কলিজা ধক করে ওঠে। সে ধপ করে বসে যায় বিছানার পাশে রাখা টুলে। মেহিনুর এহসানের দিকে তাকিয়ে অসহায় গলায় বলে, থাকুক না, একটু পবিত্র থাকুন, রক্তের খেলায় আবদ্ধ না হয়ে থাকুন। এহসান মেহিনুরের কথায় মুচকি হেসে বলে, রক্তের খেলায় যখন আবদ্ধ হয়েছি তখন রক্তের নেশা কাটিয়েই উঠব। এই বলে সাদা বিছানার উপর রাখা মেহিনুরের নরম হাতখানা নিজের হাতে আলতো করে ধরে নেয়। অতঃপর বাচ্চাদের মতো মেহিনুরের হাতের পাতায় আঙুল বুলিয়ে দিতে থাকে। এতে মেহিনুরের প্রচণ্ড কাতুকুতু লাগে।
তাই সে চমকে ওঠে। তখনই দরজায় খট করে শব্দ হয়। শব্দ শুনেই মেহিনুর বুঝতে পারে মেহেরাজ এসেছে। সে আগেই বলেছিল রাত 9টার দিকে সে একবার চেক করে যাবে। মেহিনুর তাড়াতাড়ি নিজের হাত এহসানের থেকে সরিয়ে নিতে চায়। গায়রতেরও তো একটা ব্যাপার আছে, বড় ভাইয়ের সামনে কেমন করে হাত ধরে রাখবে। কিন্তু এহসান কি ছাড়বে? সে শক্ত করে মেহিনুরের হাত চেপে ধরে বসে থাকে। মেহেরাজ কক্ষে প্রবেশ করেই এক নজর তাদের দিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে নেয়। সে স্পষ্ট বুঝতে পারে যেভাবে সে এশার সঙ্গে ইত্রামো করে ঠিক সেভাবেই এহসানও তার বোনের সঙ্গে করছে। তাই তো মেহিনুর বারবার ইশারায় এহসানকে হাত ছাড়তে বলছে। চোখ বড় বড় করে কটমট করে তাকাচ্ছে, তবুও এহসান গাছাড়া ভাব নিয়ে শুয়ে আছে, যেন কিছুই ঘটেনি। এই দৃশ্য দেখে মেহেরাজ মনে মনে খুশি হয়। তার পাগলি বোনটা এত কষ্ট পাচ্ছিল, এখন তো অন্তত তার মনটা শান্ত হলো। মেহেরাজ মুচকি হেসে এহসানের দিকে এগিয়ে যায়। কিছুটা অস্বস্তি লাগছে তার। এহসানের চিকিৎসা করতে হবে, কিন্তু এসব তো মানলে চলবে না। সে একজন ডাক্তার। আর সবচেয়ে বড় কথা, এহসানের চিকিৎসার দায়িত্ব যদি সে নিজে না নেয় তাহলে অন্য কেউ করবে। আর এতে মেহিনুর সবসময় এহসানের পাশে থাকতে পারবে না। মহিলা ডাক্তারের কাছ থেকে এহসান জীবনেও সেবা নেবে না। মেহেরাজ সামনে এসে বলে, হাতটা একটু এগিয়ে দিন। মেহিনুর লজ্জায় মাথা নিচু করে নেয়। এহসান বাঁ হাত মেহেরাজের দিকে বাড়িয়ে দিতে দিতে বলে, বাবা মেহেরাজ, তোর ভাগ্য কতই না খারাপ। যাকে দুই চোখে দেখতে পারিস না তারই সেবা করতে হচ্ছে আজ। মেহেরাজ মেকি হাসে। এহসানের পালস চেক করতে করতে বলে, হ্যাঁ, ইদানিং আমার দিনকাল বেশ খারাপই যাচ্ছে। বাড়িতে তোমার বোনের থাপ্পড়ুসটা খেতে খেতে আর হাসপাতালে তোমার সেবা করতে করতে। মেহিনুর চোখ বড় বড় করে তাকায় মেহেরাজের দিকে। এশা তার ভাইজানকে মারে, আর ভাইজান এত হাসি ঠাট্টার সুরে তা বলছে। এহসান মুচকি হেসে বলে, বাবা মেহেরাজ, বউয়ের কাছে এমন থাপ্পড় লাথি উষ্টা খেতেই হয়। আমিও তো কম খাইনি তোর বোনের কাছ থেকে। লজ্জায় মেহিনুর আবারও চোখ নামিয়ে নেয়। মেহেরাজ তখনও এহসানের চিকিৎসা করছে। তোমার ভাগ্য ভালো আমার বোনকে পেয়েছ, আমারও ভাগ্য ভালো তোমার বোনকে পেয়েছি। কিন্তু আমার মতো প্রতিদিন লাথি উষ্টা খেতে হয় না তোমার, এই আর কি। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলল, তোর বোন লাথি মারুক বা না মারুক, মুখ দিয়ে দিনে কত শতবার যে আমাকে কবরে পাঠায়। মেহিনুর সাথে সাথে এহসানের হাত চেপে ধরে শক্ত করে, যেন আর কিছু বলতে না পারে। মেহেরাজ বিষয়টা বুঝে দ্রুত কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। মেহেরাজ বের হতেই মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে তাকায়। তারপর এহসানের দিকে রাগী চোখে চেয়ে বলে, আপনি ভালো হবেন না জীবনেও। এত অসভ্য কেন আপনি? এহসান ঠোঁট কামড়ে হাসে। মেহিনুরের নরম গাল টেনে আদুরে গলায় বলে, তোমার মতো সুন্দরী রূপবতী বউ থাকলে সভ্য হতে মন চায় না। মেহিনুর দ্রুত এহসানের হাত সরিয়ে দিয়ে বলে, এত অসভ্য? ছি ছি, এই অবস্থায়ও এসব বলছেন? এহসান হাসতে হাসতে বলে, এই অবস্থাতেও কত কিছু করার ক্ষমতা রাখি, দেখাবো তোমাকে ডেমো, আসো দেখিয়ে দেই। মেহিনুর টুল ছেড়ে উঠে যেতে যেতে বলল, মুখ বন্ধ রাখুন, নয়তো মুখ ভেঙে দেব অসভ্য পুরুষ। বলেই পাশের টেবিল থেকে ফলের প্লেটটা হাতে নেয়। উদ্দেশ্য ফল কেটে এহসানকে খাওয়ানো। ডাইনিং টেবিলে মনিরুল সাহেব, এনাম ও ইমরান বসে আছেন, কিন্তু কারো মুখ দিয়েই খাবার যাচ্ছে না। এত কুৎসিত ঘটনা ঘটেছে যে সবাই মানসিকভাবে বিধ্বস্ত। নুরি একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। একটু হাওয়া খেতে ছাদে উঠেছিল, কিন্তু দেখল ছাদের সোফায় বসে তার মেহরুব ভাই বই পড়ছে। সে একবার তাকিয়ে দেখল, কিন্তু মেহরুব বই থেকে চোখ তুলল না। নুরি জানে যখন তার ভাই উপন্যাস পড়তে বসে তখন দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না।
সে নিজের মতো ছাদের কিনারে গিয়ে দেয়ালে 2 হাত রেখে আকাশের দিকে তাকিয়ে থাকল। মেহিনুরের ভালোবাসার তুলনা সে মিলিয়ে দেখছে। তার আপি কেমন পাগলামি করছিল। হয়তো এহসান ভাইকে এত আপন করে নিয়েছে বলেই সে এমন আচরণ করছিল। মেহেরুব ভাই কি তাকে ভালোবাসবে? সত্যি কি কোনোদিন তার সঙ্গে সংসার করবে? সে কি বুঝিয়ে বলতে পারবে কতটা ভালোবাসে মেহেরুবকে? নুরি দীর্ঘশ্বাস ফেলল। হয়তো তা সম্ভব নয়, তবে রব চাইলে সবই সম্ভব। ঠিক তখনই সে নিজের পেছনে কিছুর অস্তিত্ব টের পেল। শরীরের ঘ্রাণ পেয়েই বুঝতে পারল এটা তারই আপন পুরুষ। মেহেরুব পাশে এসে দাঁড়ালো। এক পলক আকাশের দিকে তাকিয়ে তারপর নুরির দিকে চেয়ে বলল, কি দেখছিস? নুরি আনমনেই উত্তর দিল, নিজের অন্ধকার অনিশ্চিত ভবিষ্যৎ। মেহেরুব কপাল কুঁচকে বলল, অন্ধকার হবে কেন তোর ভবিষ্যৎ? নুরি দীর্ঘশ্বাস ফেলে তাকালো মেহেরুবের দিকে। যে নারীর জীবন 2 পুরুষের স্পর্শে যাবে তার জীবন তো অন্ধকারই, তাই না মেহেরুব ভাই? মেহেরুবের কলিজা ধক করে উঠল। এসব কি বলছিস তুই? নুরি শান্ত গলায় বলল, আমার বিয়ে নিয়ে সবাই উঠে পড়ে লেগেছে। সবাই আমাকে বোঝা মনে করছে। তাই তো আপনার অনুমতি না নিয়ে আমাকে আপনার ঘাড়ে চাপিয়ে দিল। যখন দেখলো আপনি রাজি নন তখন নতুন কাউকে খুঁজতে শুরু করলো, যেই বোঝা বইবে। মেহেরুবের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। নুরির ছোট্ট মনটা বিষাদে ভরে গেছে সে বুঝতে পারছে। সে ধীরে ধীরে নুরির বাহু টেনে নিয়ে জীবনে প্রথমবার আপন নারীকে বুকে জড়িয়ে নিল। তার হাত কাঁপছিল কিন্তু আজ আর নিজেকে আটকাতে পারেনি। আছে জড়িয়ে ধরল তার প্রিয় ফুলকে নিজের বুকে। নুরি অবিশ্বাসে স্থির হয়ে রইল। সে কি স্বপ্ন দেখছে? তার মেহেরুব ভাই কি সত্যিই তাকে জড়িয়ে ধরেছে? মেহেরুব নুরির মাথায় হাত বুলিয়ে বলল, নুরি ফুল, চিন্তা করিস না। তুই শুধু আমারই ফুল থাকবি, আমার একান্ত ব্যক্তিগত ফুল হয়ে ইনশাআল্লাহ। মেহেরুবের এই ভালোবাসার স্পর্শ পেয়ে নুরি ফুপিয়ে কেঁদে উঠল। সে মেহেরুবের বুকের মাঝে মুখ গুজে বলল, আপনি শুধু মুখে বলেন, বাস্তবতা ভিন্ন। আমি শুধু আপনার হয়ে থাকতে চাই মেহেরুব ভাই, শুধুই আপনার। মেহেরুব আবার মাথায় হাত বুলিয়ে বলল, ইনশাআল্লাহ, তুই শুধু আমার হয়েই থাকবি। নুরি শক্ত করে আঁকড়ে ধরল মেহেরুবকে, যেন আর কখনোই ছাড়তে চাইছে না। ঠিক তখনই ধীর পায়ে ছাদে উঠে এলেন মাঝারুল সাহেব। সামনে দেখা গেল তার বাদর ছেলেটি অবশেষে বুঝে গেছে বেগম কত মূল্যবান জীবনে। তিনি মুচকি হেসে নিচে নেমে গেলেন। এখানে থাকাটা তার জন্য উত্তম নয়। নিচে এসে দেখলেন মেহেরাজ চলে এসেছে। মেহেরাজ হাসি মুখে সালাম দিল, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? মাঝারুল সাহেবও হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, আমার মেয়ে কেমন আছে? মেহেরাজ মুচকি হেসে বলল, আপনার মেয়ে খুব ভালো আছে, তার পাপিষ্ট পুরুষ এখন সুস্থ বলে। মাঝারুল সাহেব মেকি হেসে বললেন, স্বামী স্ত্রীর ভালোবাসার কাছে সব কলঙ্কই তুচ্ছ, যা আমি আমার ফুলকে দেখেই বুঝলাম। মেহেরাজ হাসতে হাসতে বলল, হ্যাঁ আব্বা। মাঝারুল সাহেব মেহেরাজের কাঁধে হাত রেখে বললেন, মনে রেখো, তোমার বোনকে সে আদরে রেখেছে, তাই তুমিও তোমার বেগমকে আদরে রেখো। মেহেরাজ মনে মনে বলল, কি আর আদরে রাখব? ভালোবাসতে গেলেই তো উষ্টা খেতে হয়। কিন্তু মুখে মেকি হাসি দিয়ে বলল, ইনশাআল্লাহ আব্বা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব নিজের স্ত্রীর মর্যাদা ও হক আদায় করতে। মাঝারুল সাহেব হেসে বললেন, আমি জানি তুই আমাকে হতাশ করবি না, যা গিয়ে গোসল করে নে। মেহেরাজ মাথা নাড়িয়ে উপরে চলে গেল। মেহেরাজের খাবার এসা ঘরে নিয়ে এসেছে। মেহেরাজের উপর বেশ ধকল গেছে, তা সে খুব ভালো করেই বুঝে গেছে, তাই আর কথা বাড়ায়নি। মেহেরাজ বাথরুমে প্রবেশ করেছে গোসল দিতে। এসা খাবার নিয়ে আসতেই মেহেরাজ বেরিয়ে আসে বাথরুম থেকে।
এশা খাবার টি টেবিলে রেখে মাথা নিচু করে এসে বিছানায় বসে যায়। কারণ মেহেরাজ তো বেহায়া, আর সে এখন সারা রাত শুধু তোয়ালে পরে এদিক ওদিক চক্কর দেবে এশার সামনে। এতে এশার বেশ লজ্জা লাগে। মেহেরাজ নিজের চুল মুছতে মুছতে খাবারের দিকে এগিয়ে যেতে যেতে বলল, নাটক না করে দেখে নাও বউ, পরে আর দেখার সুযোগ পাবে না আমায়। এটাই মোক্ষম সুযোগ। এশা মেহেরাজের কথা শুনে কলিজা ধক করে ওঠে। আর দেখতে পাবে না মানে? এশা ওর দিকে চোখ তুলে তাকিয়ে বলে, কেন? তুমি আবার নিজের দেশে চলে যাবে নাকি যে তোমায় দেখতে পাবো না? মেহেরাজ সোফায় বসতে বসতে বলে, হ্যাঁ চলে যাব, তবে সাথে তুমিও যাবে, আর সাথে যাবে আমাদের 4-5টা বাচ্চা কাচ্চা। মেহেরাজের কথা শুনে এশা দাঁত চেপে আশেপাশে তাকায়। একটা বালিশ নিয়ে মেহেরাজের দিকে ছুঁড়ে দিয়ে বলে, তোকে শুধু উষ্টা দিতে মন চায়। মেহেরাজ এশার দিকে তাকিয়ে খাবার মুখে নিতে নিতে বলে, ওগো আমার উষ্টাবতী, তোমার পায়ের উষ্টাই যে আমার কাম্য। এশা রাগী গলায় বলে, গিলতে বসেছিস চুপচাপ গিলে নে, নয়তো থাপড়িয়ে বেয়াদবি উড়িয়ে দেব। মেহেরাজ হেসে বলে, হ্যাঁ, খাবার গেলা শেষ হলে তোমাকেও গিলব। এশা নিজে নিজে কয়েকটা গালি দিয়ে বিছানায় শুয়ে পড়ে। সে জানে একটু পরই মেহেরাজ দামড়া শরীর নিয়ে এসে শুয়ে পড়বে। মেহেরাজ খাওয়া শেষ করে একখানা লুঙ্গি পরে অজু করে বিছানার দিকে এগিয়ে আসে বাতি নিভিয়ে। এসে যেই না এশার বুকে মাথা রাখতে যাবে তখনই এশা ওকে আটকে ওর শরীরে হাত বুলিয়ে দাঁত চেপে বলে, গেঞ্জি কোথায়? মেহেরাজ এশার বুকে মাথা রাখতে রাখতে বলে, নেই। এশা বেশ অস্বস্তিতে পড়ে যায়। এতদিন এটারই বাকি রেখেছিল, খালি গায়ে কিভাবে ওকে জড়িয়ে আছে। এই মেহেরাজ এত বেহায়া, লজ্জা লাগে না? গন্ডারের চামড়া নিয়ে চলে। মেহেরাজ মুখ তুলে এশার গলা থেকে ওড়নাটা নিয়ে ওর গলায় নিজের মুখ গুজে ঠোঁট ডুবিয়ে দেয়। এশার কাছে এগুলো সাধারণ হয়ে গেছে, কারণ এমন যন্ত্রণা তাকে মেহেরাজ সবসময়ই দিয়ে থাকে। এশা মেহেরাজের আধা ভেজা চুলে নিজের আঙুল ডুবিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মেহেরাজকে। তারপর জিজ্ঞেস করে, ভাইজান আর মেহিনুর কেমন আছে, কি করছে? মেহেরাজ ফিসফিসিয়ে উত্তর দেয়, ভালো, এখন দুজনেই আলহামদুলিল্লাহ। মেহেরাজের কথা শুনে এশা বেশ খুশি হয়, তবে আবার চিন্তার ভাঁজ পড়ে ওর কপালে। এশা মেহেরাজকে জিজ্ঞেস করে, আচ্ছা, রুমে তো দেখলাম অন্য কোনো বিছানা নেই, তাহলে মেহিনুর ঘুমাবে কোথায়? কাল রাতেও ঘুমায়নি পাগলটা। মেহেরাজ বলে, তোমার ভাইজানের বুকেই ঘুমাবে, আর কোথায়? এশা চমকে গিয়ে বলে, ভাইজানের বিছানা তো বেশ ছোটোখাটো, দুজন মানুষ থাকবে কিভাবে? মেহেরাজ বলে, তোমার ভাই সিট চেঞ্জ করে বড় সিট এনেছেন। এশা বলে, ও আচ্ছা। মেহেরাজ এশাকে চোখ লাগাতে দিচ্ছে না, শুধু নড়াচড়া করছে, আর ওর গলায় দাঁত বসিয়ে দিচ্ছে বারবারই। এশা মেহেরাজের পিঠে কিল দিয়ে বলে, ইতরের ইতর, তোর ইত্রামি আমি ছাড়িয়ে দেব এখন। মেহেরাজ ফিসফিসিয়ে বলে, জান, মনে তো চাচ্ছে তোমাতে ডুবে যাই। এশা হুমকি দিয়ে বলে, খালি ডুবে দেখ, তোকে পুকুরে চুবাতে আমার সময় লাগবে না। মেহেরাজ ফিসফিসিয়ে বলে, একটা ছোট্ট বাচ্চার বাপ হওয়ার জন্য যদি পুকুরে চুবানি খেতে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। এশা দাঁত চেপে বলল, আর একটা কামড় যদি আমার গলায় বসাস তো তোর দাঁত সব খুলে নেব। মেহেরাজ আবারও দাঁত বসিয়ে বলল, বসিয়েছি, কি করবে এখন? এশা মেহেরাজকে সরিয়ে নিতে নিতে বলে, আরে, এই গরমের মধ্যেও তোর জন্য আমার নামাজের হিজাব পরে সারাদিন থাকতে হয়, না হলে এই গলার দাগগুলো ভাসে। প্রতিদিন এমনটা না করলে হয় না? মেহেরাজ হেসে বলে, না করলে হয় না, বউকে ভালো না বাসলে তো ঘুম আসে না। এশা কর্কশ গলায় বলে, দাঁত দিয়ে চামড়া তুলে ফেলাকে ভালোবাসা বলে? মেহেরাজ শব্দ করে হেসে বলে, এগুলোকে লাভ বাইট বলে বেগম, লাভ বাইট। এশা কিছুই বলে না, কি বলবে, কে পারবে এর সাথে কথায়? মেহেরাজ এশাকে জিজ্ঞেস করে, মিসওয়াক দিয়ে অজু করেছ? এশা উত্তর দেয়,
হ্যাঁ করেছি, কিন্তু তোমায় গালি দিয়ে অজু হয়তো আর নেই। মেহেরাজ মুখ তুলে এশার কপালে, ঠোঁটে, গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, তাহলে আগামীকাল তোমার লজ্জার মাগফিরাত হবে ইনশাআল্লাহ। এশা মেহেরাজের মাথায় আলতো করে থাপ্পড় মেরে বলে, চুপচাপ ঘুমিয়ে যা, নয়তো তোর আত্মার মাগফিরাতের ব্যবস্থা হয়ে যাবে।